প্রত্যেকেরই এক জীবনে একটা প্যাশন থাকা উচিত। তার জীবনে সে কি লক্ষ্যে পৌঁছাতে চায়। যাদের বয়স 29, আমি বলবো কমপক্ষে 29 পার হয়েছে, তারা একটু নিজেকে ভাই রিঅ্যাসেস করবেন যে আপনারা রিটেন কয়টা টিকতেছেন, ভাইবা দিতে পারতেছেন কয়টা। একজন হতে পারে সে প্রাইমারি, সে গ্রামে থাকতে চায়, গ্রামে যদি থাকতে চায় তার জন্য প্রাইমারি স্কুলের টিচার খুব ভালো অপশন, এছাড়া আর অপশনই নাই ভাই। তো বিসিএস এর সিলেবাসটা কিন্তু অনেক ভাস্ট। অবশ্যই। তো এত বড় সিলেবাস কেউ যখন শুরু করবে, তো তার আসলে কোথায় থেকে শুরু করা উচিত, অথবা কি পড়বে বা কি বাদ দিবে, এই ডিসিশনগুলো সে কিভাবে নিবে? বিসিএস প্রার্থীদের প্রথম কাজ হবে সিলেবাস দেখা, পিএসসির সিলেবাস দেখা। তারপরের কাজ হবে বিগত বছরের কোশ্চেনগুলো দেখা। অনার্স লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা অনার্সে যেই সাবজেক্টে পড়াশোনা করছে, সে ইঞ্জিনিয়ারিং পড়লে তার ইঞ্জিনিয়ারিং, কেউ মেডিকেল পড়লে তার এমবিবিএস কোর্স, এবং কেউ অনার্সে পড়লে তার অনার্সের সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টা বই 4বার পড়ার চেয়ে একটা বই 4বার পড়া অনেক ভালো। একজন বিসিএস এর প্রিপারেশন যদি পুরো দমে নেয়, তাহলে তার সকল চাকরির প্রিপারেশন হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি নাসিম, স্মার্ট 6 থেকে। তো আমাদের আজকে বিসিএস নিয়ে যে পডকাস্টটি হচ্ছে, সেখানে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে আমার বন্ধু ইমরান। তো ইমরান থেকে আমরা তার পরিচয় পর্বটা শুনে নিব। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমি অর্থ মন্ত্রণালয়ের সাধারণ বীমা কর্পোরেশনে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আর আমি 47তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই 47তম বিসিএস ক্যাডারে যে সুপারিশপ্রাপ্ত হয়েছো, সো এটা কি তোর আসলে প্রথম, যে এটা কি প্রথম জব, নাকি আসলে এর আগে কোনো জব, সরকারি জবের ক্ষেত্রে কোনো এর আগে কোথাও জব করছস? ধন্যবাদ। আসলে আমি এর আগে অনেকগুলা জব আমার হয়েছে, সরকারি চাকরি। তো প্রথম আমার চাকরিটা করেছি আসলে আমি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসে আমি কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার হিসেবে কর্মরত ছিলাম 2021 সালে। তো তারপরে আমার ডিপিডিসিতে প্রথম চাকরি হয় সরকারি চাকরি হিসেবে। এরপরে আমার 3টা ব্যাংকের চাকরি হয়েছে। এর মধ্যে কৃষি ব্যাংকের অফিসার জেনারেল, তারপর সোনালী ব্যাংকের অফিসার ক্যাশ, তারপর আমার চাকরি হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে। তো সর্বশেষে আমার যেটা বিসিএস এর জার্নিতে, বিসিএস এ আমার 45তম বিসিএস এ আমি ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, এবং 47তম বিসিএস পুলিশে সুপারিশপ্রাপ্ত হয়েছি। বাহ, অনেকগুলা, মানে জবের যে লাইফ সাইকেল, এটা তো অনেক লম্বা। নর্মালি আমরা দেখি যে মানুষ একটা জবে জয়েন করলে একটা লম্বা সময় থাকে, পরে খুব টার্গেট জবে পাইলে যায় আর কি। সো তোর এত জব সুইচ করার পিছনে কারণ কি ছিল? মানে এটা কি ইচ্ছা, নাকি হচ্ছে আসলে কোনো অন্য কারণ আছে? প্রথম কথা হলো আসলে প্রত্যেকেরই এক জীবনে একটা প্যাশন থাকা উচিত, যে তার জীবনে সে কি লক্ষ্যে পৌঁছাতে চায়, নিজেকে ক্যারিয়ারে সে কোথায় দেখতে চায়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এইটা সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, একটা প্যাশন থাকতে হবে তার মধ্যে। তো আমি ছোটবেলা থেকে একটা প্যাশন নিয়ে আসলে বড় হয়েছি। তো সেই প্যাশনটা ছিল আসলে বিসিএস। সো বিসিএস এর এই প্যাশনের আগ পর্যন্ত আমার চিন্তা ছিল যে আমি বিসিএস ক্যাডার হব। তো এই বিসিএস ক্যাডার হওয়ার আগ পর্যন্ত বাকি যে চাকরিগুলো, আমার সেগুলো লক্ষ্য ছিল না। তো লক্ষ্য না থাকার কারণে আমি মূলত সেই চাকরিগুলোতে প্রাইভেট জবটা করছি। তারপর থেকে যখন প্রিপারেশন নেওয়া শুরু করলাম, 2022 সাল থেকে আমি চাকরি প্রিপারেশন নেওয়া শুরু করি। এরপর থেকে বাকি চাকরিগুলো কেবলমাত্র আমি ওগুলা পাইছি, যোগ্যতায় পাইছি, কিন্তু জয়েন করিনি। সর্বশেষে আমার যখন মনে হলো যে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো প্রিপারেশন আমার হয়ে গেছে, ঠিক তারপরেই চাকরিতে জয়েন করি, এবং সেটাই এখন কর্মরত রয়েছি সাধারণ বীমা কর্পোরেশনে। তো তারপরে চাকরি করা অবস্থাতেই দুইটা রেজাল্টই আমার প্রকাশিত হয়েছে আমি চাকরিরত অবস্থায়। তো বাকি অন্য কোনো গভর্নমেন্ট চাকরিতে যাওয়ার প্রয়োজন এখনো হয় নাই। তো ভবিষ্যতে ইনশাআল্লাহ বিসিএস এ জয়েন করব। আচ্ছা, বিসিএস তো দেখা যায় বাংলাদেশের অনেক মানুষেরই একটা লক্ষ্য থাকে সরকারি জবে। তো এবং সেটার প্রস্তুতি নিয়ে শুরু করে। তো এক এক মানুষে এক এক সময় শুরু করে। সো তোর ক্ষেত্রে যেটা হয়েছে, তুই কিন্তু আমি যেটা জানি, তুই ভার্সিটির থাকতে বিসিএস এর কোনো প্রস্তুতি নেস নাই, এবং দেখা গেছে যে তুই গ্রাজুয়েশনের পরেও প্রাইভেট জব শুরু করছস, যেখানে করোনার মতো সময়ও কিন্তু তুই প্রিপারেশন নেস নাই। সো এই যে একটা লম্বা সময় গ্যাপ দিছস, কিন্তু তোর টার্গেট ইচ্ছা ছিল। সো এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা? আসলে এই যে আমরা বিসিএস প্রিপারেশন কখন থেকে নেওয়া উচিত, এইটা
আসলে কখনো নির্দিষ্ট তো সময় অবশ্যই নাই, এক একজন এক এক সময়ে নিয়ে সফল হয়েছে। এখন আমেরিকার রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি, তো আমেরিকার রাষ্ট্রপতি মানে সে এখন তার 79 বছর বয়স, 80 বছর বয়স, ও সবচেয়ে বৃদ্ধ। আবার একদম কম বয়সেও কেউ একজন রাষ্ট্রপতি হয়েছে। তো এখন কে কোন বয়সে রাষ্ট্রপতি হয়েছে এটা তো আসলে এটা বলা যাচ্ছে না, কে কোন বয়সে সফল হবে, কে কোন সময় থেকে চেষ্টা করে সফল হবে এটাও বলা যাবে না। কেউ হয়তো দেখা গেল একদম অনার্স লাইফ থেকে একদম শুরু থেকে প্রিপারেশন নিয়ে সফল হয়েছে। আবার কেউ দেখা গেল যে একদম চাকরি 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 পর্যন্ত চলে গেছে। আমি নিজেই যেমন আমার চাকরিতে চলে গেছি, প্রাইভেট জবে ঢুকেছি। এরপরে আমার মনে হয়েছে, প্রাইভেট চাকরিতে ঢোকার পরে আমার মনে হয়েছে যে আসলে আমি যেই পরিশ্রমটা, যেই এফোর্টটা আমি এই কোম্পানিতে দিচ্ছি, আমার কোম্পানির এই পরিশ্রমটা যদি আমি আমার পড়ার টেবিলে দিই, তাহলে আমি একটা আরো বেটার কিছু অর্জন করতে পারবো। লাইক আমার যেটা স্বপ্ন, আমি স্বপ্নে পৌঁছাতে পারবো। তো এই আমি তারপরে চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করলাম। এরকম প্রিপারেশন অনেকেই অনেকভাবে নেয়, তো সবাই একই সময় প্রিপারেশন নেওয়া শুরু করে না। তবে এখন কখন থেকে নেওয়া উচিত এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আসলে যার প্যাশন যেটা, আমি তো অবশ্যই সেটাকেই গুরুত্ব দিব, তার প্যাশনের দিকেই চলতে হবে। তবে অনার্স লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার অনার্সে যেই সাবজেক্টে পড়াশোনা করছে, সে ইঞ্জিনিয়ারিং পড়লে তার ইঞ্জিনিয়ারিং, কেউ মেডিকেল পড়লে তার এমবিবিএস কোর্স, এবং কেউ অনার্সে পড়লে তার অনার্সের সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই অনার্সের সাবজেক্টটার প্রতি ফোকাস থাকা উচিত, এবং মূল ফোকাসের বাইরে সে এক্সট্রা বাইরে যদি সময় পায়, সে সময় মেনটেন করতে পারে, তাহলে তার উচিত হলো আর একটু সময় বের করে তার প্যাশনের জায়গাটা, সেটা যদি বিসিএস হয় সেই জন্য প্যাশনের চেষ্টা করা। সবার আরেকটা ব্যাপার হলো, সবাইকে তো বিসিএস ক্যাডার হতে হবে এমন কথা আমি বলবো না, সবাইকে হওয়ার দরকার নাই। কেউ একজন, অনেকেই, আমরা তো জানি বাংলাদেশে বিসিএস ক্যাডারদেরকে অনেক বেশি মূল্যায়ন করা হয়। তো সবার তো এরকম মূল্যায়ন আশা করে না। যেমন আমি উদাহরণ দুই একজনের বলতে পারি। তো আমরা সাংবাদিক খালিদ মহিউদ্দিনকে চিনি। সাংবাদিক খালেদ মহিউদ্দিন অ্যাডমিন ক্যাডার ছিল। তো অ্যাডমিন ক্যাডার থাকার পরে তার মনে হয়েছে, তার প্যাশন, তার মনে হয়েছে যে আমার জন্য, আমি চাকরি যে করব তার জন্য ইম্পর্টেন্ট হলো আমার স্যালারি। তো তার কাছে সেই স্যালারিতে উনি মাঝে মাঝেই বলে যে আমার স্যালারিতে তখন পোষায় নাই, সেজন্য আমি অ্যাডমিন ক্যাডার ছেড়ে আবার সাংবাদিকতায় আসছি। আবার আমি আরো দুই একজনের নাম বলি, যেমন একজন হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন ডক্টর আসিফ নজরুল। উনি অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তো উনি অ্যাডমিন ক্যাডারের ছেড়ে উনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে জয়েন করলেন, কারণ তার সাথে শুট করছিল না ব্যাপারটা। তো এখন সবাই যে অ্যাডমিন ক্যাডার, সবাই যে বিসিএস ক্যাডার হবে, নট নেসেসারি, সবার হওয়ার দরকার নাই, কারণ এটার জন্য প্যাশন লাগবে। আমার সাথে কোন চাকরিটা যায়, আমার ক্যারিয়ারে আমি নিজেকে কোথায় দেখতে চাই, এইটা ইম্পর্টেন্ট। অনেকেই একটা মানে ইউরোপীয় জীবনযাপন অনেকের ভাল লাগে। বাংলাদেশে আমরা তো জানি যে সামাজিক নানান রকমের বিশৃঙ্খলা রয়েছে, সামাজিক সমস্যা রয়েছে। তো এই সমস্যা অনেকে ফেড আপ হয়ে যায়, অনেকে বিদেশে যেতে চায়, এবং অনেকে যান, এবং বিদেশে স্কলারশিপ নিয়ে বিদেশে অনেকেই একদম স্থায়ীভাবে থেকে যাচ্ছেন। তাদেরকেও যেমন আমি তাদেরও কিন্তু বাংলাদেশের প্রতি অবদান রয়েছে। আমরা জানি রেমিটেন্স সহ বিভিন্ন ব্যাপারেই, টেকনোলজি ট্রান্সফার সহ বিভিন্ন বিষয়ে তাদেরও অবদান রয়েছে। তাদের অবদানকেও খাট করে দেখার কিছু নাই, কিন্তু তারা কিন্তু বিদেশের সেই জীবনকে বেছে নিয়েছে। আবার এমনও অনেকেই আছে যারা বিদেশে হায়ার এডুকেশনের জন্য যাচ্ছেন, গিয়ে সেখান থেকে উচ্চশিক্ষা নিয়ে আবার দেশে আসছেন, দেশে এসে দেশের মানুষের জন্য কাজ করছেন। এরকম অনেক মানুষও রয়েছে। যেমন আমরা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা বলতে পারি। তিনি সেই পাশ্চাত্যের অনেক গোল্ডেন টাইম পার করেছেন তার ক্যারিয়ারের, কিন্তু তিনি সেইটা ছেড়ে আবার বাংলাদেশে এসেছেন। তো এখন ব্যাপারটা হলো, এটা ডিপেন্ড করবে যে আমি কি চাই, আমাকে কোথায় দেখতে চাই, আমার সাথে কোন চাকরিটা যায়। এখন আমি খুবই ইন্ট্রোভার্ট মানুষ, আমি বেশি মানুষের সাথে যাতায়াত পছন্দ করি না। তো আমার জন্য তো ভাই অ্যাডমিন ক্যাডার শুট করবে না, আমার জন্য ভাই পুলিশ ক্যাডার শুট করবে না, আমার জন্য হয়তো একটু ভিন্ন রকম চাকরি আমার সাথে যায়। তো এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। আমি এই জন্য বলি সবাইকে চাকরির প্রিপারেশন নেওয়াটা খুবই একটা বড় ধৈর্যের ব্যাপার আছে। এখন ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এত বড় ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য প্যাশনটা খুব ইম্পর্টেন্ট। নাইলে যে কোনো স্টেজে একজন মানুষ হতাশ হয়ে যাবে, এবং হতাশ হয়ে গিয়ে তার ক্যারিয়ার একদম ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। সে ক্যারিয়ার থেকে অনেক বেশি পিছায় পড়তে পারে। এই জায়গাটাই, এই হতাশাটা কাজ করবে না, হতাশাটা থাকবে না যদি তার মনের মধ্যে প্যাশন থাকে। সো প্যাশনটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেককে বলবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আগে নিজের সাথে আপনার বোঝাপড়াটা গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে কোথায় দেখতে চান এইটা ইম্পর্টেন্ট। আপনি নিজেকে যেখানে দেখতে চান তার জন্য কাজ করবেন, এবং আপনার যদি সেরকম ইচ্ছে হয় যে আমি বিসিএস ক্যাডার হব কিংবা অমুক নির্দিষ্ট ক্যাডার হব, তাইলে
তখনই কেবলমাত্র আপনি বিসিএস জার্নিতে আসবেন, অথবা গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নেবেন, বিভিন্ন রকমের গভর্নমেন্ট চাকরি রয়েছে, তো এই চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য আসবেন সেটা ভেবে যে আমি এই চাকরিটা করতে চাই, তো সেই অনুযায়ী আপনারা পরিশ্রম করবেন। তো একজনকে পারিবারিক চাপে, সামাজিক চাপে জোর করে, আমরা জানি অনেককেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, তো অনেকেই পারিবারিক চাপে, সামাজিক চাপে একটা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে আমরা প্রচুর স্টুডেন্টকে দেখেছি তারা ড্রপ আউট হয়ে যায়, প্রচুর স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যায়। তো আমরা বিশ্ববিদ্যালয়ে এটা দেখেছি, বিশ্ববিদ্যালয়ে যদি যেমন ড্রপ আউটটা দেখা যায়, ক্যারিয়ারে ড্রপ আউটটা চোখে পড়ে না অতটা, কিন্তু ক্যারিয়ারে প্রচুর মানুষ ড্রপ আউট হয় বিসিএস জার্নি, বিসিএস প্রিপারেশন নিতে এসে, সরকারি চাকরির প্রিপারেশন নিতে এসে অনেক মানুষ তারা ফল না পেয়ে হতাশ হয়ে চলে যায়। কারণ কি? কারণ ওই ব্যাপারটা অনেকেই লালন করতে পারে নাই, মন থেকে বিলিভ করতে পারে নাই, মন থেকে নিজের প্যাশনটা ছিল না, হয়তো কারো চাপে এই বিসিএস প্রিপারেশন কিংবা গভর্নমেন্ট জব প্রিপারেশন নিতে আসছে, তারা তারা ব্যর্থ হওয়ার সুযোগ রয়েছে। আমি তাই বলবো যে আগে নিজের প্যাশনটা ইম্পর্টেন্ট, আপনি নিজের সাথে আগে বোঝাপড়া করেন, নিজেকে যেখানে দেখতে চান সেই অনুযায়ী পরিশ্রম করেন, এবং তার জন্য আমি যদি সেই মূল প্রশ্নটাই ফিরি যে কখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবেন, সেই প্রিপারেশনটা আমি বলবো একদম শুরু থেকেই নেওয়া যায়, সেটা অনার্স লাইফ থেকেই আমি বলবো। অনার্স লাইফ থেকে কিভাবে নেওয়া যায়? আমি যেমন বললাম যে অনার্স লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একাডেমিক পড়াশোনা, একাডেমিক সিজিপিএ। আমার সিবি, সে বিসিএস হোক, যে কোনো গভর্নমেন্ট চাকরি হোক, ভাইবা বোর্ডে আমার সিবিটা দেখবে, আর সিবিতে সিজিপিএ লেখা থাকবে। সো সিজিপিএটা ইম্পর্টেন্ট, সেই জন্য এটা কেবলমাত্র একাডেমিক পড়াশোনার জন্য যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এমন না, ওই আমার গভর্নমেন্ট চাকরি, ওই যে প্যাশনের চাকরিটা বলছি, সেখানেও আমার সিবিটা তার কাছে থাকবে, আমার রেজাল্টটা তারা দেখতে পারবে। সো এইটা ইম্পর্টেন্ট যে আমি একাডেমিক লাইফে একাডেমিক পড়াশোনাটা করছি ভালো মতো করার পরে আমরা তো আসলেই প্রচুর সময় পাই। বিশ্ববিদ্যালয়ে যে আমরা একটা গোল্ডেন টাইম পার করে আসছি, আমরা বলবো আমরা প্রচুর সময় পাইতাম, প্রচুর এনজয় করতাম, কিন্তু ওই টাইমেও প্রচুর আমরা মানে এমন ঘুমায় কাটাইছি, প্রচুর সময় ফালতু কাজ করেও কাটাইছি। তো এই জায়গায় প্রোডাক্টিভ সময় কাটানোর সুযোগ রয়েছে। ওই সময় থেকেই বিসিএস এর যে কিংবা গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপেয়ার্ড হওয়ার একটা সুযোগ রয়েছে। লাইক কি করা যেতে পারে সেখানে? আমি বলতে পারি সেখানে পেপার পড়া যেতে পারে প্রচুর। এই যে বাংলাদেশের যে সংবাদপত্র রয়েছে, টপ যে সংবাদপত্র লাইক প্রথম আলো, তো এই ধরনের সংবাদপত্রের যে সম্পাদকীয় পাতাটা কিংবা আন্তর্জাতিক পাতাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পাতাটা যদি কেউ গুরুত্ব দিয়ে পড়ে, লাইক আন্তর্জাতিক পাতা বললাম, মতামত পাতা বললাম, এই পাতাগুলা গুরুত্বপূর্ণ, এইগুলা যদি পড়ে, আমি বলবো যে বিসিএস চাকরি, গভর্নমেন্ট চাকরির জন্য সে অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করলো। এটা খুবই ভালো একটা প্রিপারেশনের স্টার্ট হতে পারে ওই অনার্স লাইফ থেকে, এবং এটার জন্য বাড়তি অনেক বেশি পরিশ্রমের দরকার হয় না। আরেকটা কাজ ওই অনার্স লাইফ থেকে করা গুরুত্বপূর্ণ। আমি আরেকটা উদাহরণ একটু বিসিএস থেকেই টানি। বিসিএস এ ভাইবা বোর্ডে 3 জন ভাইবা বোর্ডে এখন থাকছেন। এই 3 জনের মধ্যে একজন মূলত দেখেন হলো ইংরেজির ফ্লুয়েন্সি, শুধুমাত্র মার্কিং করেন ইংরেজি ফ্লুয়েন্সির উপরে। সো ইংরেজি ফ্লুয়েন্সিটাকে আমরা যদি ওই অনার্স লাইফ থেকে গড়ে নিয়ে আসতে পারি, লাইক স্পোকেনের কোনো কোর্সে পাশাপাশি ভর্তি হতে পারি, কিংবা কারোর সাথে প্র্যাকটিস করতে পারি, বিবিসি সিএনএন এর নিউজ শুনতে পারি, আল জাজিরার নিউজ শুনতে পারি, এগুলো খুব কাজে দিবে আমার। ওই ইংরেজির ফ্লুয়েন্সিটা আমরা যে বিদেশে যাওয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আইএলটিএস জিআরই প্রিপারেশন নিতে চাইলেও স্পোকেনটা লাগছে, আবার আমি বিসিএস প্রিপারেশন নিতে আসলেও আমার এই স্পোকেনটা লাগবে। সো আমি বলবো যে অনার্স লাইফ থেকে চাইলে এইভাবে প্রিপারেশন নেওয়া যায়, যে একদম ওই নির্দিষ্ট বই পড়তে হবে ব্যাপারটা এমন না। ওই পত্রিকাটা, মতামত পাতাটা পড়লাম, আন্তর্জাতিক পাতাটা পড়লাম, ইংরেজি ফ্লুয়েন্সির জন্য ইংরেজি বলা প্র্যাকটিসটা করলাম, কোনো এক বন্ধুর সাথে একটু গ্রুপ স্টাডি ঠিক না, কনভারসেশন করলাম, এইটা করা যেতে পারে অনার্স লাইফ থেকেই। আচ্ছা, আমি জাস্ট এখানে একটু ফলো আপ করি। সো সবাই বিসিএস প্রিপারেশন নেওয়া উচিত না, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু একজন মানুষ সে আসলে বুঝবে কিভাবে? কারণ আলটিমেটলি সে তো ডিসিশন মেক করতে পারতেছে না যে আমি কি বিসিএস প্রিপারেশন নিব কি নিব না, কারণ বিভিন্ন কারণে সে বিসিএস প্রিপারেশন নেয়, হয় ফ্যামিলির চাপ, না হয় এই চাপ, বিভিন্ন কারণে, কারণ সে নিজে আসলে জানে না সো হোয়াট ইজ দ্য বেস্ট ফর মি, রাইট? সো আসলে সে কিভাবে বুঝবে আসলে আমি সরকারি জবের প্রস্তুতি বা বিসিএস কে টার্গেট করে প্রস্তুতি নিব? এটা বোঝার উপায় কি? এখন কথা হলো, কেউ একজনের দেখা গেলো বাংলাদেশের সামাজিক বিভিন্ন সমস্যাগুলো তার ভালোই লাগে না, সে বাংলাদেশে থাকতেই চায় না, তো সে তো প্রিপারেশন নিতে পারে না, সরকারি চাকরি প্রিপারেশন নিতে পারে না। তার জন্য উচিত বেটার অপশন হলো আইএলটিএস জিআরই প্রিপারেশন নেওয়া, সে বিদেশে চলে যাবে। আবার এক ধরনের মানুষ রয়েছে, তাদের আন্তর্জাতিক বাংলাদেশের পড়াশোনা, বাংলাদেশ বিষয়াবলী, এই বিষয়গুলো তো পড়তে হবে বিসিএস এ, প্রচুর মার্কস আছে এখানে। লাইক রিটেনে বাংলাদেশ অ্যাফেয়ার্সে 200 মার্কস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 100 মার্কস, তারপর প্রিলিতে 30-40-60 মার্কস রয়েছে, সরি 25-50 মার্কস রয়েছে আন্তর্জাতিক এবং বাংলাদেশে। আবার ভাইবা বোর্ডেও আন্তর্জাতিক বাংলাদেশে প্রচুর কোশ্চেন থাকে। তো অনেকেই সাধারণ জ্ঞান শুনলে বিরক্ত হয়,
এই জিনিসগুলোর সাথে শুট করে না তার। হ্যাঁ, দেখা গেলো যে এগুলা এই ধরনের আলাপ তার পছন্দই না। তো এই আলাপ যদি পছন্দ না হয়, সে তো এই আন্তর্জাতিকের পড়া দেখলেই তার বিরক্ত লাগে, তাহলে তো আসলে সে সে তার জন্য প্রিপারেশন নেওয়া উচিত না। আবার অনেকের কিন্তু দেখা গেল যে এই সিভিল সার্ভিসে এখানে অনেক প্রেশার রয়েছে, বিভিন্ন রকমের চাপ রয়েছে। তো সেই চাপের চাকরি যদি পছন্দ না করেন, তারা একটু যদি ইন্ট্রোভার্ট টাইপের লোক হন, তো তাদের জন্য একটু ভিন্ন রকম পেশা তারা সুইচ করতে পারে। যে এখন কারো এই সিভিল সার্ভিস খুব গুরুত্বপূর্ণ জায়গা হলো সিভিল সার্ভিসে আসবে যাদের এই বাংলাদেশের যে আমরা জানি যে ব্যুরোক্রেসি রয়েছে, আমলাতন্ত্র রয়েছে, এই আমলাতন্ত্রের মধ্যে থেকেই আমাদের কাজ করতে হবে, যেভাবে সম্ভব আমাদেরকে দেশের জন্য কন্ট্রিবিউট করতে হবে এবং মানুষের সাথে প্রচুর মিশতে হবে আমাদেরকে। বিসিএস ক্যাডারদেরকে প্রচুর মানুষের সাথে মিশতে হয়। তো এই যে মিশতে হয়, এটা যাদের ভাল লাগে না তাদের বিসিএস এর এই চাকরিগুলা শুট করবে না তাদের সাথে। তো আমি বলবো যে যারা বিসিএস, নিজের সাথে আগে বোঝাপড়াটা গুরুত্বপূর্ণ, যে আপনি ইন্ট্রোভার্ট কিনা, আপনি মানুষের সাথে কতটা কমিউনিকেটিভ, আপনার কি ভাল লাগছে, তো এইগুলা ইম্পর্টেন্ট। আপনি হুট করেই একটা জবে চলে এসে জবটা আপনার কাছে ভালো লাগবে না। আমি যেমন উদাহরণটা একটু আগেই বললাম যে অনেকেই বিসিএস ক্যাডার হয়ে বিসিএস চাকরি ছেড়ে দিচ্ছেন। বিসিএস এ অনেক ক্যাডারই তারা বিসিএস চাকরি ছেড়ে দিচ্ছেন, কারণ তাদের স্বাধীনতা, তাদের কাছে মনে হয়েছে যে তাদের নিজেদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা পাচ্ছেন না এই চাকরি করার কারণে। তো এই জন্য তারা স্বাধীন পেশায় যেতে চাচ্ছেন। তো আমি আমার কতটুকু স্বাধীনতা চাই, এইটাই ইম্পর্টেন্ট। আমরা বাংলাদেশ তো মিডল ক্লাস মানুষ, আমরা চাই যে একটু আমাদের ক্যারিয়ারে এক ধরনের আমরা একটা স্থায়িত্ব চাই। স্থায়িত্বটা কেমন, মানে একটা নিশ্চিত টাকা চাই, নিশ্চিত টাকা, যে আমি কোনো রিস্ক নিতে চাই না। যেমন আমাকে যদি কেউ বলে যে ভাই তুমি উদ্যোক্তা হও, আমি উদ্যোক্তা হব না, কারণ আমি ভাই ওই রিস্কটা নিতে পারবো না। তো ওই রিস্কটা নেওয়ার প্রচুর মানুষ রয়েছে বাংলাদেশে, তারা সফল হয়েছে। তারা যে এলিট শ্রেণীর মানুষ হয়ে গেছেন, তারা এখন বিলাসী জীবন যাপন করতেছেন। আমি বিলাসী জীবন যাপন করতে পারতেছি না, কারণ আমি ওই রিস্কটা নিতে পারতেছি না। আমি চাই মাস শেষে আমার যে একটা নির্দিষ্ট পরিমাণে স্যালারি, এটা আসতে থাকুক, এটা বন্ধ না হোক। ওই টাকার উপর আমি কোনো রকমে ভাই খেয়ে পড়ে চলবো। তো এই জন্য আমার জন্য গভর্নমেন্ট চাকরি, কারণ আমি ওইটাতে স্যাটিসফাইড, আমি এই রিস্কটা নিতে চাই না। তো এখন যারা ওই যে বিজনেসম্যান যারা হচ্ছে, তারা তো রিস্ক নিয়ে হচ্ছে, তারা প্রত্যেকেই এমনকি ক্যারিয়ার, তারা তো কত মানুষ রয়েছে যারা সফল হয়েছে, তারা অনার্সও পড়াশোনা করে নাই, ছেড়ে দিয়ে সে তার প্যাশনের জায়গায় চলে গেছে এবং তারা সফল হয়েছে। এবং তাদের অনেক প্রোডাক্ট আমরা এখন ব্যবহার করতেছি, যারা এরকম কাজ করতেছে, সে বিল গেটস থেকে শুরু করে অনেকেই আমরা জানি। সো আমি বলবো যে আগে নিজের সাথে বোঝাপড়া করতে হবে, যে আপনি নিজের সাথে কোন পেশাটা শুট করতেছে আপনার সাথে, আপনি সেখানে চলে যান। এইটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটু ফলো আপ আর একটা কোশ্চেন করি। কিছু তো আমাদের সব সাবজেক্ট তো টেকনিক্যাল না, ওইসব দেখা যায় আবার আলাদা করে জব অপশন শিক্ষকতা বাদ দিলে খুব বেশি একটা থাকে না, লাইক সমাজবিজ্ঞান, বাংলা, ইতিহাস, এরকম অনেক সাবজেক্ট আছে। তো ওদের কিন্তু বিসিএস বা সরকারি জব দেওয়ার সুযোগ আছে সমান্তরালে, অন্য টেকনিক্যাল সাবজেক্ট বা যে কারো সমান্তরালে। তো টেকনিক্যালদের দেখা যায় একটু অপশন বেশি থাকতেছে, বা টেকনিক্যাল বা সিমিলার পদগুলো আর কি, যে কোনো মেডিকেল রিলেটেড হোক বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড হোক। সো এখন আমার কোশ্চেন হচ্ছে, যারা নন টেকনিক্যাল বা হচ্ছে যাদের এইরকম আলাদা করে ওই সাবজেক্ট ওয়াইজ কোনো ডিপার্টমেন্টাল নিয়োগ হয় না, ওদের কি শুধু সরকারি জবটাই ফোকাস করা উচিত নাকি? এখন ব্যাপারটা হলো নিশ্চয়ই শুধু সরকারি জব ফোকাস করা উচিত না। অনেক প্রাইভেট জব রয়েছে, যারা কেবলমাত্র অনার্স পাস এরকম যোগ্যতাতেই প্রচুর প্রাইভেট জব তাদের জন্য রয়েছে, এবং বিদেশে হায়ার এডুকেশনের জন্য তাদেরও সুযোগ রয়েছে। এই বিভিন্ন আমরা যেই সাবজেক্টগুলোর কথা বললাম, যেমন সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, এটাতেও প্রচুর রিসার্চের সুযোগ রয়েছে, বিদেশে হায়ার এডুকেশনের সুযোগ রয়েছে। এখন কথা হলো, আমরা এই যে যাদেরকে বলছি তা যে এদের জন্য সুযোগ কম, এইভাবে চিন্তা করলে হবে না। আসলে বাংলাদেশে যেমন চাকরিগুলোর কথা বলি, গভর্নমেন্ট চাকরির কথাই যদি বলি, গভর্নমেন্ট চাকরিতে ওদেরই বেশি হচ্ছে, ওদের প্রিপারেশনই ওদেরই বেশি হচ্ছে। টেকনিক্যাল যারা রয়েছে তাদের চেয়ে, কারণ এদের তো অপশন রয়েছে হাতে, এর অপশন রয়েছে, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইভেট সেক্টরে সহজেই ঢুকে যেতে পারছে। ওরা আর অন্যান্য যেসব সাবজেক্ট রয়েছে, যাদের নিজস্ব জব ফিল্ড কম, তারা শুরু থেকেই জানে যে আমাদের গভর্নমেন্ট চাকরি ছাড়া উপায় নাই। এই জন্য তাদের দেখি ফার্স্ট ইয়ার থেকেই পড়াশোনা করে। আমার প্রচুর বন্ধুকে দেখেছি ওই টেকনিক্যাল সাবজেক্টের চেয়ে অনেক আগে তারা সফল হয়েছে। সো আমি বলবো যে হতাশ হওয়ার কারণে, তারা গভর্নমেন্ট চাকরির যদি প্রিপারেশন নেয়, তারাই অনেক আগে সফল হতে আমি দেখেছি তাদেরকে। আর যদি তাদের গভর্নমেন্ট চাকরি ভালো না লাগে,
তাদের জন্য অপশন রয়েছে, প্রচুর অপশন বাংলাদেশে এখন তৈরি হয়েছে। যেমন এখন বলি, সাংবাদিকতা যারা করছে এরা কি সবাই জার্নালিজমে পড়ছে? না, বরং আমরা যারা পরিচিত যে সাংবাদিকদের দেখি তারা জার্নালিজমে পড়ে নাই, বরং অন্য সাবজেক্ট থেকে এসে তারা জার্নালিস্ট হয়েছে। এই যে এরকম প্রচুর জব ফিল্ড রয়েছে, প্রাইভেট জব ফিল্ড প্রচুর রয়েছে। তো এইটা আমরা বলবো না যে কারোর জন্য জব ফিল্ড লিমিটেড, আমি এটা বলতে চাই না, সবার জন্যই এই চাকরির সমান সুযোগ রয়েছে। আপনি আপনার যোগ্যতাটা অর্জন করেন আগে, আপনার যোগ্যতা যদি অর্জন করতে পারেন আপনার জন্য জব ওয়েট করছে। আচ্ছা, এবারে আরেকটা কোশ্চেন। তুই কিন্তু হচ্ছে বিসিএস প্রিপারেশনটা গ্রাজুয়েশন বা ভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েশনের পড়াস নাই, গ্রাজুয়েশনের পরও পড়াস নাই, বিসিএস প্রস্তুতিটা তুই একটা গ্যাপ দিয়ে পড়ছস, রাইট? সো এই ক্ষেত্রে অনেকের মেন্টালিটি এরকম থাকে যে আমি তো অলরেডি 2-3 বছর গ্রাজুয়েশনের পর অন্য জব করছি বা আসলে ফোকাস করিনি বিসিএস এ। সো আমার কি তাহলে এই সময়টাতে বিসিএস প্রস্তুতিটা কি নেওয়া উচিত কিনা, বা সে কিভাবে বুঝবে, বা তুই আসলে কিভাবে সিস্টেমটা হ্যান্ডেল? এখন একটা কথা বলি যে আমি যে বিসিএস প্রিপারেশন নেওয়া শুরু করছি পরে, এটা একাডেমিক বইয়ের দিক দিয়ে চিন্তা করলে আসলে তাই, যে বইগুলো পড়তে হয় সেগুলো আমি পরে পড়া শুরু করছি। কিন্তু বিসিএস এর জার্নির জন্য যা লাগবে, আমি যেমন প্রথমে বলছিলাম পত্রিকা, আমি আমার কলেজ লাইফে 4টা পত্রিকা পড়তাম। সো এই যে ব্যাপারটা, আমি কিন্তু এই যে আমি কেন বারবার ফোকাস করছি যে অনেক আগে থেকে এই প্রিপারেশনগুলো নেওয়া যায়। যেমন আমি তো চিন্তা করি নাই বিসিএস এর চাকরি যে করব, এর জন্য তো আমি পত্রিকা পড়ে প্রিপারেশন আগে থেকে নেই নাই। কিন্তু আমি আমার চাহিদা থেকে, আমার মনের যা আগ্রহ, আমার প্যাশনের জায়গা থেকে, যে আমার পত্রিকা পড়তে ভালো লাগে, জানতে ভালো লাগে, তো এই ব্যাপারগুলো আমি যখন চারটা পত্রিকার কলাম পড়তেছি, তো আমার এই যে আগ্রহ থেকে পড়ছি, তো ওই পড়াটা তো আমার কাজে দিছে। সো এই জন্য প্রিপারেশন একাডেমি যে বই পড়ে যে নির্দিষ্ট একদম ফরম্যাটে পড়াশোনা, এটা আমি আসলে অনেক পড়া শুরু করছি, সেটা গ্রাজুয়েশনও না মাস্টার্সেরও পরে, এবং আমি প্রাইভেট চাকরি করার পরে এটা শুরু করছি, পরে এসে এই চাকরিটা শুরু করছি। তো আমি প্রথমত যারা এখনো অনার্স লাইফে আছেন, কিংবা কেউ হয়তো ইন্টারমিডিয়েটেও থাকতে পারেন, আমি প্রত্যেকেই পরামর্শ দিব, ভাই পত্রিকাটা পড়া উচিত প্রত্যেকেই। আমি বলছি না সরকারি চাকরির প্রিপারেশনের জন্য, আমি তো সরকারি চাকরি করব বলে ওই পত্রিকাটা পড়ি নাই, আমি আমার আগ্রহের জায়গা থেকে পড়ছি। ভাই, ইরান আমেরিকা নিয়ে কি সমস্যাটা হয়েছে, কেন ইরানে যুদ্ধ লাগলো, আমাদের দেশের ইফেক্টটা কেমনে এত বেশি পড়লো যে আমাদের ইয়েতে লাইন লেগে যায়, কি বলে এই সিএনজি স্টেশনে এত লাইন কেন, বিশাল লাইন। তো এই কারণগুলো তো আমাকে জানতে আগ্রহ তৈরি করছে, যে এটা তো আমার জানা উচিত, কেন এরকম হইলো, দেশটা চলতেছে কেমনে, আমাদের দেশ তো সংবিধানের উপর ভিত্তি করে চলছে। তো আমি সংবিধানের একটা বই আমি কিনে নিয়েছিলাম, যে আসলে দেশটা চলে কেমন একটু দেখি, এটা অনার্স লাইফে। তো এই জিনিসগুলো এই জন্য বলবো যে প্রিপারেশন যারা যে অনার্স লাইফে এখন আছেন কিংবা ইন্টারমিডিয়েটেও রয়েছেন, তারা একটু চোখ কান খোলা রাখেন। আপনারা সরকারি জব করতে হবে ব্যাপারটা এমন না, আপনি নিজেকে জানেন, বিশ্বকে জানেন, আপডেট থাকেন, তাহলেই আপনার অনেকখানি বিসিএস এর প্রিপারেশন বা গভর্নমেন্ট চাকরি প্রিপারেশন হয়ে যাচ্ছে এদিক দিয়ে। আরেকটা ব্যাপার আমি বলবো, যারা সেই অর্থে একদম করে ওই যে নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক বিভিন্ন প্রকাশনীর যে বই, এই বই পড়াটা আমি শুরু করেছি আসলে মাস্টার্সেরও পরে চাকরি ছেড়ে দিয়ে এসে, তারপর 2022 সাল থেকে। তার আগ পর্যন্ত তো আমি এগুলো পড়ি নাই, এখন এইখানে এই জন্য যারা অনেক লেটে প্রিপারেশন নেওয়া শুরু করছেন বলে মনে করতেছেন, তাদের হতাশ হওয়ার একদমই কারণ নাই। আপনার ওই পড়াশোনা আপনি যদি করেন, আপনি যদি পড়ার টেবিলে ফিক্স থাকেন, নিজের প্যাশনটা থাকে, সর্বোচ্চ পরিশ্রমটা করতে পারেন, আমি মনে করি না যে আপনার গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কোনোভাবেই একদম পুরা ফুল প্যাকেজ প্রিপারেশন নেওয়ার জন্য 1 বছর লাগবে, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় 1টা বছর আপনি আপনার টেবিলে সময় দেন, প্যাশন রেখে, অবশ্যই প্যাশন রেখে, কারণ ওই প্যাশন আপনাকে দিনের বেলায় মনে করায় দিবে যে আপনি আজকে সারাদিনে কতটুকু পড়ছেন। আপনার প্যাশন যদি থাকে তাহলে আপনি বুঝবেন, না আজকের দিনটা আসলে তো পড়া হয় নাই, আজকের দিনটা আমি অমুক জায়গায় সময় বেশি দিয়ে ফেলছি। তো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার প্যাশনটা থাকতে হবে। ওই প্যাশন রেখে যদি পড়েন, আমি বলবো যে 8 থেকে 9 মাসের মধ্যে একটা ফুল প্যাকেজ প্রিপারেশন নেওয়া সম্ভব, 8 থেকে 9 মাসে। এবং আমি এটা নিজেই আমি মনে করি যে আমি 45 বিসিএস এ একদম, আমি যখন চাকরি ছেড়ে দিয়ে এসে পড়াশোনা শুরু করলাম, ওটা 45 বিসিএস ছিল। 45 বিসিএস এ একদম 45 বিসিএস এর আমি ফুল প্রিপারেশন নিছি, একদম পুরা একটা প্যাকেজ। একদম আমি এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম, এক্সাম ক্লাসও করছি একটা কোচিংয়ে। তো এখন সব মিলে একটা ফুল প্রিপারেশন আমি ওইভাবে নিছি, ক্লাস করছি। আবার আমি চাইছি কি আমার প্রত্যেকটা টাইম ব্যয় হোক। এবং আরও একটা ঘটনা করছে, আমি বিকেলবেলা আমার প্রচুর ঘুম ধরে, রাজশাহীতে থাকছি আমি। রাজশাহীতে আমাদের হলগুলাতে কি হয়, রাজশাহী ইউনিভার্সিটির হলগুলাতে বিকেলবেলা ছেলে পেলে সময় পাইলেই ঘুমায়, এবং এত বেশি ঘুমায়, অনেক বেশি। তো আমরা অনেক বেশি ঘুমাইছি। তো এই ঘুমটা
এই আমি যখন ঢাকা আসলাম বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য, তো আমার কাছে মনে হয়েছে যে না, এই জায়গাটা তো কাজে লাগাইতে হবে বিকেলের। তো আমি এই জন্য একটা কোচিং এ যখন ভর্তি হলাম, আমি ব্যাচ সিলেক্ট করলাম এই 3টার ব্যাচ, যাতে আমার ওই টাইমটাও কাজে লাগে। 3টার ব্যাচ। আবার আমি ছোটবেলা থেকেই ম্যাথ ভালো, ম্যাথে খুব ভালো। তো আমার তো ম্যাথ করার দরকার নাই, কিন্তু আমি ম্যাথ নিজে না করলে ওই ম্যাথ ক্লাসে একটু বসে থাকতাম। বসে থেকে আমি ম্যাথে ওই পুরা টাইমটা জাস্ট আমি ক্লাসেই শেষ করে আসতাম, ম্যাথ তো কখনো বাসায় পড়তাম না, ওইটা শেষ ওখানেই। তো এই যে এই টাইমটা আমি কাজে লাগাইছি, মানে আমি এই 7টা 8টা মাস যে আমি যে বললাম, আমি ফুল টাইম কাজে লাগাইছি। আমি ওই বললাম যে আমার আরেকটা ব্যাপার হলো এক্সাম, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম। সেটা আমরা যেখানেই দেই, যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে দেই বা যে কোনো একটা কোচিং এর মাধ্যমে দেই, আমাদের খুবই ইম্পর্টেন্ট হলো এক্সাম দেয়া। সো আমি যেটার প্রিপারেশন নিলাম, লাইক একটা আমি চ্যাপ্টার পড়লাম, ওই চ্যাপ্টারের যদি একটা পরীক্ষা দেই, তাহলে এটা যাচাই হয় যে আমি কতটুকু আসলে পড়ছি, আমার ভুলটা কোথায়। সো এই 7-8 মাস প্রিপারেশনের আমি যেটা বললাম, সেটা এভাবে প্রিপারেশন নিতে হবে যে প্রচুর পরীক্ষা থাকতে হবে। এই প্রিপারেশন প্যাকেজের মধ্যে প্রচুর পরীক্ষা থাকতে হবে এবং ফুল টাইম ওই পরীক্ষার সাথে এঙ্গেজ থাকতে হবে। তা এবং প্রতিদিন প্রতিদিন অন্তত আমার ওই প্যাশনটা যেটা বললাম, সেটা থাকলে কি হবে, ঘুমাইতে গেলে আমার মনে হবে যে না, আজকের দিনটা নষ্ট করে ফেলছি, কালকে থেকে এই টাইমটা তাহলে আর যাতে নষ্ট না হয়, কালকের দিন থেকে একটু বেশি টাইম দিব আজকের চেয়ে, এইটা মনে হবে। এইভাবে যদি আমি মনে করি যে 7টা 8টা মাস যদি কষ্ট করতে পারি, টেবিলে বসে থাকতে পারি, ম্যাক্সিমাম একজন যদি দুর্বল স্টুডেন্টও হয়, আমি মনে করি যে 1 বছর, 1 বছর, তবে অন্য কিছু ধান্দা থাকা যাবে না, সব ধরনের ধান্দা বন্ধ বন্ধ করে একদম পড়ার টেবিলে ফিরতে হবে। আরেকটা ব্যাপার আমি বলি, যে সদ্য যারা অনার্স পাশ করলেন, এরা যদি একটু কষ্ট করে কোনো চাকরিতে ঢুকবেন না, একটু কষ্টের জীবনযাপন করেন, একটু কঠিন জীবনযাপন করেন। আমি চাকরি করছি, অনার্স পাশ করার পরেই চাকরিতে ঢুকলাম, আমি তো একটা ভালো স্যালারি পাইতাম আলহামদুলিল্লাহ, তো স্যালারি পেয়ে তো খুব ভালো চলতেছি। সেই আরামের চাকরি ছেড়ে, আরামে চলার চাকরি ছেড়ে আরামে চলতে পারতাম, সেটা ছেড়ে কিন্তু আমি বেকার হয়ে গেলাম, আমি একটা কঠিন জীবনকে বেছে নিলাম। এইটা আপনাদের করতে হবে। আমি বলি যে যারা অনার্স সদ্য পাশ করবেন, তারা চেষ্টা করবেন যে প্রথম 1-2টা বছর, অন্তত কমপক্ষে 1টা বছর, আপনি ফুল টাইম বেকার থেকে সর্বোচ্চ যেটা করবেন সেটা হলো টিউশন। টিউশনটা কাজে দেয়, টিউশনটা আপনার জব প্রিপারেশনেও কাজে দিবে। এবং টিউশনের ক্ষেত্রে সিলেক্ট করার ক্ষেত্রে আমার একটা সাজেশন আছে হলো 9-10-এর আপনি টিউশন করাবেন, ইন্টারমিডিয়েটের দরকার নাই, 9-10-এর টিউশন করাবেন। এবং এর সাবজেক্ট হলো গণিত, ফিজিক্স কেমিস্ট্রি পড়াতে পারেন, তবে বেশি কাজে দিবে হলো ম্যাথ আর ইংরেজি। ম্যাথ আর ইংরেজিটাকে আপনাকে বেশি কাজে দিবে। সো আপনি যদি টিউশন সিলেক্ট করেন, আপনি যে সাবজেক্টেরই হন, আপনি সমাজ বিজ্ঞানে পড়েন না ওই অন্য, ধরেন আপনি ট্রিপলিতে পড়েন বলে আপনার ওই ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো লাগবে, আমি মনে করি যদি আপনার প্যাশন থাকে বিসিএস, যদি আপনার প্যাশন থাকে সরকারি চাকরি, আপনি ফিজিক্স কেমিস্ট্রি পড়াবেন না। আপনি বলেন যে আমি ইংরেজি পড়াবো, আপনি অবশ্যই তো ম্যাথও ভালো পারবেন, ম্যাথ পড়ান। কিংবা যে সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট, সে হয়তো দেখা গেলো ইংরেজি পড়াবে, ভাই আপনাকে ইংরেজি পড়াবে, আপনি যদি একটু ম্যানেজ করে বলেন যে আমি ম্যাথ খুব ভালো পারি, একদিন পড়াই, আপনার ওই স্টুডেন্টকে বলেন যে আপনি ম্যাথ পড়ানো শুরু করেন। কোনোভাবে যদি ম্যাথ আর ইংরেজি টিউশন করানো যায়, তাহলে একই সাথে অর্থনৈতিক যে সাপোর্টটাও পাওয়া গেল, আর নিজের চাকরির প্রিপারেশনের জন্য এটা কাজে দিবে। সো এই জায়গাটা আমি বলবো যে সবাই ওই পুরা টাইমটা কাজে লাগাতে হবে, এই 7টা 8টা মাস ফুল টাইম কাজে লাগাতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা আরো কিছু পয়েন্টে আসি। তো বিসিএস এর সিলেবাসটা কিন্তু অনেক ভাস্ট। অবশ্যই। তো এত বড় সিলেবাস কেউ যখন শুরু করবে, তো তার আসলে কোথায় থেকে শুরু করা উচিত, অথবা কি পড়বে বা কি বাদ দিবে, এই ডিসিশনগুলো সে কিভাবে নিবে আর কি, এটার কোনো স্ট্র্যাটেজি আছে কিনা, এই স্টার্টিং পয়েন্ট? একটা ব্যাপার, আমি যেহেতু সবকিছু জানতে খুব ভালো লাগতো, আমি যখন বিসিএস পড়াশোনা শুরু করলাম, সবচেয়ে আগ্রহের জায়গা ইন্টারন্যাশনাল, চলে গেলাম ইন্টারন্যাশনালের যে সেই একাডেমিক বইগুলোতে শুরুতেই মহাদেশ ভিত্তিক দেশ ভিত্তিক আলোচনা খুব ভালো লাগা শুরু করলো, যে মহাদেশ ভিত্তিক বিভিন্ন দেশ পড়তেছি, বিভিন্ন নতুন নতুন কিছু জানছি, ওই দেশের ইতিহাস জানতেছি, অনেক কিছু জানতেছি, খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে অনেক কিছু জেনে গেছি। ভাই জেনে গেলেও বিসিএস প্রিপারেশন হয় নাই। এইটা কারণ হলো ওই মহাদেশের বিশাল চ্যাপ্টার থেকে, যে মানে একদম বিশাল, ওইটাই ইন্টারন্যাশনাল সিলেবাসের যে কোনো একটা বই বের করলে সবচেয়ে বেশি অংশ হলো এই মহাদেশ, কিন্তু মহাদেশ থেকে কোনো কোশ্চেন আসবে 1টা কিংবা 2টা, এই বিশাল অংশ পড়ে অল্প একটু কোশ্চেন আসবে। আর পিএসসি মানে সবসময় যে ওই ফলো করে না, এটাকে কি বলে, সিলেবাস ফলো করে না, সিলেবাসের বাইরে গিয়ে কোশ্চেন করে, কোশ্চেনের মার্কসের যে ডিস্ট্রিবিউশন সেটা মেরে না, দেখা গেলো ওই মহাদেশ থেকে 1টা 2টা কোশ্চেন করে ছেড়ে দিল। আর অনেক ছোট্ট বিষয়, যেমন জলবায়ু,
জলবায়ু ইন্টারন্যাশনালি একটা জলবায়ুর কূটনীতি থাকে। তো জলবায়ু নিয়ে যদি পড়াশোনা করে, কূটনীতি নিয়ে পড়াশোনা করে, জলবায়ু কূটনীতি, খুব অল্পতেই খুব বেশি মার্কস তোলা সম্ভব, খুব বেশি মার্কস। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট। লাইক একজন ভূগোলের একটা বই পড়তে গিয়ে বিশাল অনেক কিছু পড়ে ফেললো, কিন্তু শেষে গিয়ে সে যদি দুর্যোগ ব্যবস্থাপনা না পড়ে, খুব ছোট জিনিস দুর্যোগ ব্যবস্থাপনা, অল্প পড়লে এখান থেকে বেশি মার্কস দেখা গেলো চারটা মার্কসও কমন পড়তে পারে প্রিলিতে। তো এখন এই জন্যে কি পড়তে হবে এটা ইম্পর্টেন্ট প্রিপারেশনে। এই জন্য শুরুতেই যেটা করা উচিত একজন বিসিএস প্রার্থীর, কিংবা আমি বলবো যে আরেকটা ব্যাপার মাঝখানে বলে নেই, আপনি যে চাকরি করতে চান আপনি বিসিএস এর প্রিপারেশনটা নেন ভাই। বিসিএস প্রিপারেশনটা নিলে আপনার ফুল প্যাকেজ প্রিপারেশন হয়ে যাবে। একজন বিসিএস এর প্রিপারেশন যদি পুরো দমে নেয়, তাহলে তার সকল চাকরির প্রিপারেশন হয়ে যায়। এবং এটা আমি নিজে এর প্রমাণ, আমি নিজেও কিন্তু ব্যাংকের প্রিপারেশন আলাদা করে নিইনি। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি কিন্তু ভোকাবুলারি হলো, আমি ভোকাবুলারিতে একটু দুর্বল, অনেক ভোকাবুলারি মিনিং আমি পারতাম না। দেখা গেল 5টা ভোকাবুলারি দিছে, তার 2টা আমি পারি, 3টা পারি না। তো এটা আমার আমার কিন্তু আমার প্রস্তুতিতে বা পরীক্ষায় এফেক্ট করে নাই, কারণ আমি বাকিগুলোতে আমি বেশ স্ট্রং ছিলাম। তো এগুলা কাভার করতে পারছি। তো ইয়াতে ব্যাংকে প্রচুর ভোকাবুলারিতে মার্কস থাকে, ব্যাংকের পরীক্ষাগুলোতে অ্যানালজিতে প্রচুর মার্কস থাকে। তো এই জিনিসগুলা একটু ব্যাংকের জন্য স্পেশালি পড়তে হয়। কোথায়? ওই ভোকাবুলারি পড়তে হয়, একটু অ্যানালজি বেশি করে পড়তে হয়। কিন্তু যদি কেউ বিসিএস এর পুরাদমে প্রিপারেশন নেয়, তাহলে ওই যে কেউ যদি অ্যানালজি একটু কম পারে, ভোকাবুলারি একটু কমও পারে, দেখা গেলো এই ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, বাংলা, গণিত, ইংরেজি, এই টোটাল আইসিটি, এগুলা মিলায় যে মার্কস, ওটার কোনো ভ্যালুই থাকবে না। মানে সে পার করে ফেলবে, সব বাধা টপকে যাবে। সো আমি বলবো বিসিএস এর কেউ যদি প্রিপারেশন নিতে চায় যে কোনো চাকরির, সে বিসিএস এর প্রিপারেশনটা নিক আগে, তাহলে পুরো দমে প্রিপারেশন হয়ে যাবে। এখন কথা হলো বিসিএস এর প্রিপারেশনটা সে কি করে পড়া শুরু করবে। প্রথমে যেটা করতে হবে, বিসিএস এর ফুল সিলেবাসটা নিয়ে সে বসবে, যে দেখবে মার্কস ডিস্ট্রিবিউশন, যে কোন বিষয়ে সাবজেক্ট ভিত্তিক প্রথমে তো দেখবেই, কিন্তু সাবজেক্টের আবার গভীরে গিয়ে দেখবে। যে লাইক বাংলায় মার্কস হলো প্রিলিমিনারিতে 30 মার্কস, তো বাংলা প্রিলিমিনারিতে 30 মার্কস। এর মধ্যে আবার ব্যাকরণ আলাদা আছে, সাহিত্য আলাদা আছে। সাহিত্যের মধ্যে আবার সাহিত্য 3টা যুগ আছে, এর মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই যুগের আবার মার্কস ডিস্ট্রিবিউশন আছে। তো এইগুলা আবার দেখবে যে কোন জায়গাতে মার্কস বেশি। তো এইটা, যেমন আমি বলি ইংরেজিতে এমনও কিছু ছোট্ট ছোট্ট বিষয় আছে যেখান থেকে মার্কস নিশ্চিত কমন, আমরা জানতাম কমন একটা আসবে। বিশাল বিশাল পড়া লাভ হয় না, অল্প পড়ে আবার মার্কস ক্যারি করা যায়। জেন্ডার একটা চ্যাপ্টার খুবই অল্প, দেখা গেল 4 পেজ, একটা বইয়ে সর্বোচ্চ 4-5টা পেজ হবে, 6টা পেজ হবে। এই জেন্ডার যদি কেউ পড়ে, তার নিশ্চিত প্রিলিমিনারিতে 1 মার্কস কমন নিশ্চিত। তারপরে যদি কেউ নাম্বার পড়ে, এই নাম্বারে মানে সিঙ্গুলার প্লুরাল, এই সিঙ্গুলার প্লুরালের এটাও দেখা গেল খুব অল্প, সর্বোচ্চ 10 পেজ হবে। তো এই 10টা পেজ পড়লে প্রিলিতে কমপক্ষে 1 মার্কস কমন। তো এই যে জায়গাগুলা, এগুলা জানতে হবে। এর জন্য আমি বলি প্রথমে সিলেবাস যেমন জানতে হবে, সিলেবাসের বাইরে গিয়ে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো পরীক্ষা দিতে হবে। পরীক্ষা, সেটা আমি কোনো অ্যাপসের মাধ্যমে দিই অথবা কোনো কোচিংয়ে গিয়ে দিই, আমার পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ওই এক্স কোশ্চেন সলভ করতে হবে। যে বিসিএস এর যদি প্রিপারেশন নিতে চাই, তাহলে একদম বিগত বছরের বিসিএস গুলা আমি পরীক্ষা দিব, অথবা পড়ে দেখবো আসলে কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসতেছে, কোন কোন ধরনের কোশ্চেন আসতেছে, কোন টপিকের কোশ্চেন আসতেছে। কিছু কিছু বইয়ে তো একদম টপিক ওয়াইজ মার্কস দেওয়া আছে, যে এত বিসিএস এ 3টা আসছে এই টপিক থেকে, লাইক ধরলাম বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, যে কোনো বছর 4টা আসছে, কোনো বছর 5টা আসছে, এরকম। কিংবা রবীন্দ্রনাথ থেকে কথা কোনো বছর রবীন্দ্রনাথের কোশ্চেন মিস হয় না। তো এই যে এটা ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথের কোশ্চেন আপনাকে আনসার করতে হয় প্রিলিতে, নজরুলের কোশ্চেন থাকে, কাজী নজরুল ইসলাম নিয়ে কোশ্চেন হবে আপনাকে। তো এই জিনিসগুলো মার্ক করতে হবে যে কোন কোন জায়গা থেকে অবশ্যই কোশ্চেন থাকতেইছে। আবার কিছু কিছু জায়গা আছে যে এই জায়গাগুলা প্রিপারেশন নিলে মার্কস আসবেই নিশ্চিত কমন, আবার কিছু জায়গা আছে যেগুলো পড়লে মার্কস আসতেও পারে, নাও আসতে পারে। কিংবা আরেকটা ব্যাপার আছে, আমি একটা বিষয় একদমই জানি না, কম পারি, তো সেইটাতে যদি আমি ফুল ফোকাস থাকি, তাহলে সমস্যা, যে আমি এটা পারি না, মনে হয় আমার হবেই না। এমন প্রচুর ক্যাডার দেখছি যারা ম্যাথে টেনে টুনে পাস করছে। আমি রিটেনের কথা বলছি, বিসিএস রিটেনে। এইখানে বিসিএস রিটেনে 50 মার্কস থাকে ম্যাথে,
এমনও ক্যাডার দেখছি যারা এই 50 মার্কসে কোনো রকম 20 তুলতে পারলেই হইলো। 20ও অনেক বেশি, কারণ হলো এটা আসলে কি মেন্টাল অ্যাবিলিটিতে আরো 50 থাকে রিটেনে, আর 50 থাকে প্রিলি, সরি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা মানে গণিত। তো ম্যাথে থাকে 50 আর মেন্টাল অ্যাবিলিটিতে 50, মিলে 100। এই 100 মিলে 33, 100 মিলে পাস, 100 মিলে পাস করতে হবে। সো এই জায়গাটা কি, এই জায়গাটাতে কি হয়, অনেকে দুইটা মিলে কোনো রকমে পাস মার্কটা তুলতে পারে, 30 তোলে, পাস মার্ক 30, টেনে টুনে এই জায়গায় তোলে। তো কিন্তু যারা অনেকেই যারা সায়েন্সের স্টুডেন্ট না, এরকম স্টুডেন্টকে অনেকেই এই জায়গায় আমি খুব খুব বেশি স্ট্রাগল করতে দেখছি। তারা ম্যাথ পারে না, হতাশ হয়ে যায়। ভাই সব পারতে হবে না, সব পারতে হবে না। একজন বিসিএস ক্যাডার ধরেন রিটেনে থাকে 900 মার্কস, 900 মার্কস পেয়ে কেউ বিসিএস ক্যাডার হয় না। হ্যাঁ, 550 মার্কস ভালো, 550 মার্কসই ক্যাডার হয়ে যাচ্ছে। সো এই আবার কেউ প্রিলিতে 200 মার্কসের পরীক্ষা হয়, যারা 200টাই পারতে চায় তারা তো ক্যাডার হবে না। যারা কারা ক্যাডার হবে, একটা প্রিলিতে লাস্ট আমরা যেমন আমি যদি 45 থেকে হিসেব করি, 45-এ 118, 19-এ টিকছে প্রিলিমিনারি। আবার এখানে 47 আমি যেটা আরেকটা ক্যাডার হলাম, 47-এ প্রায় 100 মার্কসে টিকছে, 97 মার্কসে টিকছে, 97 মার্কসে প্রিলিতে টিকছে। 97 মার্কস পাইতে হইলে আমার তো 180টা দাগানোর দরকার নাই, আমার দরকার অ্যাকুরেসি। আমি সেইখানে যদি আমি প্রত্যেকবারে আমার স্ট্র্যাটেজি থাকতো 160টা কোশ্চেন আমি দাগাবো, আমি নিশ্চিত হয়ে দাগাবো। আমি জানি না হুদাই দাগাইতে যাবো তো আমি মাইনাস মার্কিং এ পড়ে যাবো, এবং মাইনাস মার্কিং 0.50 মানে হাফ মার্কস প্রতি 2টা করে ভুল উত্তরের জন্য আমার পাওয়া মার্কস আগের নিশ্চিত মার্কস একটা করে নাই। সো আমি ইচ্ছে করলেই সব দাগাতে পারবো না। মানে আমি বলতে চাচ্ছি 200 মার্কস প্রিলিতে পাইতে হয় না, রিটেনে 900 মার্কস পাইতে হয় না। মানে আমার প্রত্যেকেরই উইক জোন থাকবে, প্রত্যেকেরই স্ট্রং জোন থাকবে। তো স্ট্রং জোনের পুরো মার্কসটা যেমন কভার করতে হবে, এবার উইক জোনের মধ্যে যেটা আমি একদমই বুঝি না সেটা যদি অল্প মার্কসের হয় ওটা আমি ছেড়ে দিতে পারি। এইটা যেমন কেউ একজন বিন্যাস সমাবেশ পারে না, পাগল হয়ে যাওয়ার দরকার নাই। বিন্যাস সমাবেশে প্রিলিমিনারিতে 2টা মার্কস থাকে, তো ওই 2 মার্কস না পাইলে আপনার আরো 198টা কোশ্চেন আছে, এটা ইম্পর্টেন্ট। সো আপনি ওইটা নিয়ে পাগল হয়ে যাওয়ার দরকার নাই। আপনি আপনার জন্য সহজ যেটা সেইটা মিলিয়ে যেরকমটা বললাম, 200 মার্কসের মধ্যে 160, 170 সর্বোচ্চ, এত বেশি দাগানো উচিত না, পারলেও দাগানো উচিত না। কারণ প্রিলিমিনারি মার্কস কোথায়, প্রিলিমিনারিতে টেকাটা ইম্পর্টেন্ট, পাস করছেন কিনা। আর বাকি আপনি 200-র মধ্যে 200 পাইলেও যে 97 মার্কস পায় যে কমন যে কোনো রকমের প্রিলিমিনারি পার করছে, সেও একই, কারণ এই মার্কস কাউন্ট হবে না। এরপরে রিটেন অ্যাকাউন্ট হবে, রিটেনের প্রত্যেকটা মার্কসই ইম্পর্টেন্ট। তখন সাবজেক্ট হয় যে আপনি তখন চেষ্টা করবেন যথাসম্ভব আপনি যতটুকু পারেন সেটা কভার আপ করতে। এবং রিটেনেও কিন্তু আমি একটু আগেই বলতেছিলাম যে অনেকে ম্যাথে সার্ভাইভ করতেছে, অনেকে ইংরেজিতে খুব স্ট্রাগল করতেছে, হ্যাঁ খুব কঠিন হয়ে যাচ্ছে তার জন্য, কিন্তু সেও চাচ্ছে যে কোনো রকমে আমি 60-এ পাস, 200-র মধ্যে 60 তুলতে পারলেই হলো, এরকমও আছে। অবশ্য 60 তুলতে পারলে তার জন্য ক্যাডার পাওয়া কঠিন, 100 থেকে যায়, যারা ক্যাডার হয়ে দেশে 100 এমনিতেই থাকে। সো আমি বলবো যে আপনি এইভাবে একটু দেখেন, প্রশ্ন দেখেন, বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, বিগত বছরের প্রশ্নগুলো দেখলে কি পড়তে হবে আপনি বুঝে যাবেন। সো বিসিএস প্রার্থীদের প্রথম কাজ হবে সিলেবাস দেখা, পিএসসির সিলেবাস দেখা, তারপরের কাজ হবে বিগত বছরের কোশ্চেনগুলো দেখা। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট একটু রিক্যাপ করি। এখানে বিগত বছরের প্রশ্ন মানে অ্যানালাইসিস করলেই তো হচ্ছে আলটিমেটলি, অ্যানালাইসিসটা এখানে। আচ্ছা, তো এইখানে আমি জাস্ট আবার আরেকটু অ্যাড করি। এই পরীক্ষা যখন সে দিবে, পরীক্ষা দেওয়ার পর অনেক সময় অনেকে পরীক্ষা দেয় ঠিকই, কিন্তু পরীক্ষা থেকে নিজের যে উইক জোনটা এটা অনেকে আইডেন্টিফাই করতে প্রবলেম ফেস করে। সো যেমন এটা কিন্তু আমাদের এফএও আছে, তোমার উইক জোনটা বের করে দেয়। সো এই জিনিসটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, উইক জোনটা জানা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি খুবই আনসার করে যাচ্ছি, সব আনসার করে আমি আসলে পারতেছি না কোন জায়গায়, আমি সময়টা দিব কোথায়। আমি যেটা পারতেছি সেটা তো আমাকে পারতেই হবে, সেটা আমার স্ট্রং জোন। প্রথম কথা হলো স্ট্রং জোনে বেশি মার্কস পাইতে হবে ফুল। এখন কথা হলো আপনি খালি স্ট্রং জোন পারলে তো হবে না, আপনাকে তো ক্যাডার হওয়ার জন্য সেই মার্কসটা তো অর্জন করা লাগবে। তার মানে আপনার উইক পয়েন্টগুলো কভার দেওয়া লাগবে, ধীরে ধীরে একটা একটা করে টপিক ধরে ধরে ওইগুলা কভার করতে হবে যতটুকু সম্ভব। এখন কথা হলো উইক জোনটা জানা এই জন্য ইম্পর্টেন্ট যে আপনি উইক জোন না জানলে প্রিপারেশন, উইক জোন জানাই তো প্রিপারেশন নেয়। আপনি উইক জোন জানলেন, এরপরে সেইটাতে একটা এফোর্ট দিবেন, ভালো কাজ করবেন, ওইখানে থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবেন। সো উইক জোন জানতেই হবে। আপনি সে যেখানেই পরীক্ষা দেন উইক জোন জানাটাই খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। আর এই জন্য বিসিএস সহায় অ্যাপ এটা খুবই কাজে দিচ্ছে, স্মার্ট সহায় অ্যাপটা এটা বেশ গোছানো আছে। এখানে উইক জোনটা আমি কয়েকটা পরীক্ষা দিলে আমাকে এই অ্যাপটা দেখায় দিবে যে আসলে কোন টপিকে আমি দুর্বল, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আরেকটা জিনিস আছে, আমাদের স্মার্ট শপে উইক জোনটা বের করার পাশাপাশি সে অ্যানালাইসিসের সাথে একটা রিলেশন করে যে আমি যেটাই দুর্বল সেটা আসলে
আমি যে পরীক্ষা দিব লাইক বিসিএস অথবা এনটিআরসি বা প্রাইমারি, সেই পরীক্ষায় আবার এটা ইম্পর্টেন্ট কিনা বা কেমন পরিমাণ আসে। গ্রেট, তো খুবই ভালো। তাইলে কিন্তু রিলেশন হওয়ার কারণে আমি বুঝতে পারতেছি আমার সব উইক জোন তো স্ট্রং জোন করা পসিবল না। তাহলে আমি কোন উইক জোনকে আগে স্ট্রং জোন করব, প্রায়োরিটি দিব, সেটা কিন্তু আমাকে ইজিলি সে পিক করে দিচ্ছে। একেবারে আমি তো বিসিএস এর চাকরি মানে বিসিএস তো প্রথমেই হয়ে যাবে না, অনেকেই দেখা গেল অন্য চাকরিতে, আমরা যারা বিসিএস এ যাদের হচ্ছে তাদের দেখা গেল 95%-এরই আগে কোনো না কোনো জব হয়েছে। খুবই অল্প আছে যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট, বা অন্তত 90%, 80% হলেও যারা থাকেন যারা আগে অন্য কোনো জব হয়েছে তাদের। সো বিসিএস এর বাইরে অন্য জবগুলো আমাদের পরীক্ষা দিতে হয়। পরীক্ষা তো বিকল্প নাই, রিয়াল পরীক্ষা তো চাকরির পরীক্ষা। এই জন্য আমরা যে প্রার্থী হই সকল চাকরির পরীক্ষাতে আবেদন করা উচিত। যেগুলা অন্যান্য চাকরির পরীক্ষা, সেটা ব্যাংকের চাকরি হতে পারে, কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ভালো ভালো চাকরি রয়েছে, সেগুলোতে অ্যাপ্লাই করা উচিত, অবশ্যই করতে হবে কারণ ওটা রিয়েল লাইফ এক্সাম, রিয়েল এক্সাম। তো ওই রিয়েল এক্সামে বসতে হবে। তো এখন ওই এক্সামগুলোতেও চাকরিতেও ইম্পর্টেন্ট। বাংলাদেশের তো এই যে আমরা দেখি যে 4 লাখ মানুষ, 3 লাখ, 3.5 লাখ মানুষ একটা বিসিএস এর পিছে দৌড়ায়। তো একটা বিসিএস এ কয়জন ক্যাডার হয়? আমরা 47 বিসিএস এ 1320 জন রেকমেন্ডেড হয়েছি। 3.5 লাখ স্টুডেন্ট, 3.5 লাখ স্টুডেন্টের মধ্যে 1320 জন, খুবই অল্প। তাহলে বাকিরা কি অযোগ্য? না ভাই, বাকিরা অযোগ্য না, বাকিরা অবশ্যই যোগ্য, কিন্তু কোনো কারণে হয় নাই। কিন্তু তাদের জন্য তাদেরকেও প্রিপেয়ার্ড হতে হবে এবং তাদেরকেও চিন্তা করতে হবে যে আমরা বিসিএস যেমন দিব, পাশাপাশি অন্য চাকরির পরীক্ষা, সেটা ব্যাংক হোক বা অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে, ভালো ভালো চাকরি রয়েছে, অনেক প্রেস্টিজিয়াস চাকরি বিসিএস ছাড়াও রয়েছে। তো সেগুলাতে আমরা একটু ফোকাস করতে পারি। তার জন্যও তাহলে আমাদের মিলায় দেখার জন্য সুবিধা যে এই সিলেবাসটা কি শুধু বিসিএস এর জার্নিতেই আছে না অন্যগুলাতেও আছে। এই যেমন আমি যদি বলি ইংরেজিতে মার্কস হলো, আগে ছিল ইংরেজিতে প্রিলিমিনারিতে বিসিএস এ 35 মার্কস ছিল, তখন ছিল 15 হলো ইংরেজি সাহিত্যে, এখন 30 করছে টোটাল। এখনো ধরা যায় যে প্রায় 15 মতো ইংরেজি সাহিত্য থাকবে, যদিও পিএসসি ওই মার্কস ডিস্ট্রিবিউশন মানে না, কখনো দেখা গেলো 10টা ঢুকাই দিবে, কখনো আবার 2টা বেশি দিবে, 16টা বানাই দিবে, তো 17টা বানাই দিবে, এটা ঠিক নাই। তো আমরা মোটামুটি ধরি যে 10টা যদি করে ইংরেজি সাহিত্যের কোশ্চেন, তো ইংরেজি সাহিত্য যদি 15টা করে, 15টা কোশ্চেন ইংরেজি সাহিত্য করবে বিসিএস এ, কিন্তু অন্য চাকরির পরীক্ষা তো ভাই করবে 2টা। অন্য প্রাইমারি চাকরি পরীক্ষায় প্রাইমারি যদি পরীক্ষা দেয়, ওতে 3টার বেশি করবে না এই ইংরেজি সাহিত্যে। তো এখন কথা হলো, এই জন্য ইংরেজি সাহিত্য তো আমার সব পুরা বই পড়ার দরকার নাই। তো ইংরেজি সাহিত্য যদি আমি পড়তেই চাই, কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। লাইক আমি যদি শেক্সপিয়র ভাই পড়তে হবে, সে যে চাকরির পরীক্ষায় দেই শেক্সপিয়র খুবই ইম্পর্টেন্ট। সব চাকরির পরীক্ষায় আসে তো 2টা কোশ্চেন, 2টার যে একটা শেক্সপিয়র হবে আমি বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে শেক্সপিয়র থেকে কোশ্চেন আসছে। এই জন্য, কিংবা আর্নেস্ট হেমিংওয়ে, এছাড়া আরো বেশ অল্প কিছু রাইটার রয়েছে, যে রাইটারগুলো দেখে দেখে যদি আমরা পড়ি, তাহলে অল্প কয়েকজন রাইটার, 10টা রাইটার পড়লে ইংরেজিতে, তাহলে অন্যান্য চাকরির পরীক্ষা কাভার হয়ে যাবে, অন্যান্য চাকরির পরীক্ষা ওই 2 মার্কস 3 মার্কস কাভার হয়ে যাবে। এই জন্য এইটা ইম্পর্টেন্ট যে আমি আমার দুর্বল পয়েন্টগুলো জানবো, এবং সেই দুর্বল পয়েন্টগুলো কোন পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট, সেটা আমরা এই অ্যাপগুলো ব্যবহার করলে বুঝতে পারবো যে এইটা তো প্রাইমারি চাকরি পরীক্ষাতে আসে, তাইলে এইটা আমি গুরুত্ব দিই, কিংবা এইটা তো ব্যাংকের পরীক্ষায় আসে না, তাইলে এটা না পড়ি, এটা তো আসে নাই। রাইট ওই জিনিসটাই। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন পরীক্ষার হলে যে অপশনগুলো থাকে, অপশনগুলো থেকে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে যে অপশনগুলোর মধ্যে কনফিউশন থাকে না, এমন অনেক কোশ্চেন থাকে, যেহেতু অনেক পড়াশোনা করা লাগে। তো দেখা যাচ্ছে যে সবই পড়ছি, সব অপশনই মনে হয় আর এটাও রাইট, এরকম কিন্তু অনেক কোশ্চেন থেকে যায়। অবশ্যই। সো এই জিনিসটা আসলে এই জিনিসটা ট্যাকেল দেওয়ার জন্য আমাদের যেমন একটা সিস্টেম আছে ফ্ল্যাশ কার্ড, যেটা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে হচ্ছে যখন প্রস্তুতি নেয় কেউ, তখন ওই ভুল করা প্রশ্নগুলো বারবার রিপিট আসার কারণে সে হচ্ছে রিমেম্বার করতে সুবিধা হয়, যে হ্যাঁ আমি এই কোশ্চেনের অ্যান্সারটা এটাই হবে, কারণ সে ওই যেগুলো বেশি ভুল করে সেগুলো বেশিবার রিপিট আসে এই কনসেপ্টের মাধ্যমে। তো এটা কিন্তু আগে বাংলাদেশে কোনো এই কনসেপ্টই ছিল না। তো এখন এই জিনিসটা তুই যখন প্রস্তুতি নিছস, তুই এটার জন্য কি আলাদা কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছস কিনা, বা বর্তমানে এটা আসলে আমাদের সিস্টেমটা কিভাবে স্টুডেন্টদের কাজে লাগবে? এখন প্রথম কথা হলো, কনফিউশন খুব ভালো জিনিস, বিশেষ করে নতুন যারা প্রিপারেশন নিচ্ছে। কনফিউশন মানে হলো ভাই আপনি পড়ছেন, এই জিনিস আপনার অনেকগুলো অপশন পরিচিত, তার মানে ভাই আপনি পড়ছেন, সবগুলা পড়ছেন। এটা প্রথম এটা হবে, যারা প্রিপারেশন নেন প্রথম একটু কনফিউশন হবে, তো ধীরে ধীরে এই কনফিউশনটাই দূর করতে হবে। কারণ কনফিউশনের কারণে আপনার ভুল যদি আপনি টিক মার্ক করেন, মানে ভুল অপশন যদি আপনি উত্তর করেন, তাহলে আপনি নেগেটিভ খাবেন। এবং বিসিএস এই নেগেটিভ হলো 0.50, অন্যান্য চাকরি পরীক্ষাও 0.25, অনেক ব্যাংকে সেটা 0.25। তো এইটা খুবই ইম্পর্টেন্ট যে এই জায়গা
জায়গাগুলা আমাদের দেখতে হবে যে আমরা কনফিউশন যাতে না থাকে। এজন্য স্ট্র্যাটেজি বলতে আমি ওগুলা বুঝতাম যে চাকরি পরীক্ষাগুলো বেশ, যেহেতু চাকরি অনেকগুলো হয়েছে, চাকরির পরীক্ষা অনেকগুলাই দিছি। তো দেওয়ার পরে আবার আমি কোচিংয়ে বা অ্যাপে পরীক্ষা দিতাম। তো এই পরীক্ষাগুলো দিয়ে আমি বুঝতে পারতেছিলাম যে কোন কোন জায়গায় আমার সমস্যাগুলো হচ্ছে। লাইক ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ড আছে, তো রোমান্টিক পিরিয়ডে তো এখানে আমার খুব কনফিউশন হইতো কয়েকটা রাইটারের মধ্যে, পিবি শেলি নাকি ওখানে আরো আরেকজন, এটা বেশ কনফিউশন হইতো। তো এই কনফিউশনের জায়গাগুলো দূর করার জন্য আমি ওই জায়গাতে বারবার ফোকাস করছি। তো ওই জায়গাটা একটু বেশি করে পড়ছি যে এই জায়গা তো আমার কনফিউশন হচ্ছে না, এটা একটু ভালো মতো পড়ি। তো আমি বলবো যে কনফিউশনের জায়গাটা প্রথম কথা হলো মার্ক করা ইম্পর্টেন্ট, যে আমার কোন জায়গায় কনফিউশন হচ্ছে। তো এই কনফিউশনটা আইডেন্টিফাই হয়ে গেলে ওই জায়গাটা পড়াটা একটু বেশি পড়তে হবে, পড়ার সময় একটু গুরুত্ব দিয়ে পড়লে ইনশাল্লাহ ওটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেম কাজটা আমাদের অ্যাপে করে অটোমেটিক হচ্ছে। প্রস্তুতি নিতে গেলে যেগুলা বেশি ভুল হয় সেগুলা রিফিট করে বেশিবার একটা স্ট্র্যাটেজির মাধ্যমে, আবার এরকম আর কি অ্যালগরিদমটা পাবে। আচ্ছা, সো আমরা কিন্তু পডকাস্টের অনেক লম্বা ডিসকাশন করছি, সো আমরা একটু শেষের দিকে চলে আসছি। সো এখন আমি আর একটু যদি কোয়েরি করি, তো ধর হচ্ছে গিয়া এখন ধর বিসিএস পরীক্ষা দিতে দিতে অনেকে হতাশ হয়ে যেতেছে যে পরীক্ষা দিচ্ছে অনেকবার, চাকরি হচ্ছে না, বারবার দিচ্ছে হচ্ছে না। কারণ আমরা যেটা একটু আগে রেজাল্ট বললি, 3.5 লাখ মানুষ পরীক্ষা দিছে, কিন্তু 1320 জন সম্ভবত নিছে লাস্ট বিসিএস। তো লেস দেন 1%, মানে আমি যদি বলি 1%-এর অনেক কম। সো এই পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু লাস্টে জব পাচ্ছে, রাইট? সো এটা কিন্তু সবসময় এটাই হবে, কারণ সিট তো লিমিটেড। তো দেখা যায় সব জব পরীক্ষার যতই ভ্যাকেন্সি থাকুক, ভ্যাকেন্সির চাইতে ক্যান্ডিডেট সবসময় বেশি, এবং তো অলওয়েজ তারিখ কিছু না কিছু মানুষ জব পাবে না, এইটাই ঘটবে আর কি, এটা অলওয়েজ ঘটবে। তো এখন যেই মানুষগুলো এভাবে হতাশ হয়ে যাচ্ছে যে আসলে বারবার পরীক্ষা দিচ্ছে, অনেকে এজও বেশি হয়ে যাচ্ছে, এবং এটার জন্য মানুষ আন্দোলন করে আজকাল যে এজ বাড়ানো লাগবে, রাইট? সো এখন আমার কথা হচ্ছে তাদের আসলে কিভাবে বা সে কখন বুঝবে যে আমার আসলে শুধু গভর্নমেন্ট জবেই ফোকাস রাখা উচিত না। লাইক আমি একবার দিলাম, দুইবার দিলাম, বারবারই আমার মনে হচ্ছে যে না, আমাকে যেটা হবে না, এরকম কিন্তু হতাশ আসে। আবার এই হতাশ ব্যক্তি অনেকে কিন্তু আবার জব পায়, ঠিক আছে? হতাশ হয়ে যে সবাই জব পায় না এমন না, হতাশ ব্যক্তি অনেকে জব পায়, আবার অনেকে পায় না। সো সে আসলে কখন ডিসাইড করবে আমার আসলে না, আমি এই মুভমেন্টটা থেকে চেঞ্জ করা উচিত, অথবা আমি আসলে এটা ধরে রাখবো কিনা, এটা আসলে সে কিভাবে আইডেন্টিফাই করবে? প্রথম কথা হলো, আমি বলবো যার প্যাশন আছে তার 32 বছর পর্যন্ত চেষ্টা করা উচিত, যার প্যাশন আছে। আর যার প্যাশনে ঘাটতি, দুর্বলতা আছে, তারাই তো আসলে হতাশ হচ্ছে। যার প্যাশন একটু কম, আমি বলবো যারা হতাশ হচ্ছেন তাদের প্যাশনের ঘাটতি আছে। আপনি ভাই, যার প্যাশন আছে আপনি হতাশ হতে পারবেন না, আপনি টেবিল থেকে উঠতে পারেন না, উঠা যাবে না ভাই আপনাকে। কারণ আপনার জন্য ঠিক কতটুকু কাছে আপনি সফলতার আপনি বুঝতেছেন না। আপনি অনেক পড়াশোনা করছেন, যেহেতু প্যাশন যদি থাকে আপনার, তাহলে অনেক পড়াশোনা করছেন বা অনেক ভাইবা দিচ্ছেন। আপনি তো ভাইবা দিচ্ছেন, তাহলে ভাইবা দিচ্ছেন মানে আপনি একদম কাছে, আপনি একদম বন্দরে নোংর করার কাছাকাছি চলে গেছেন ভাই। এখন আপনার ছেড়ে দেওয়া উচিত হবে না, আপনি আরো বেশি দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করতে হবে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি ছাড়বেন না। যদি প্যাশন থাকে তাহলে আপনি ছাড়বেন না। এবং তবে সেটাকে প্যাশন আছে কিনা বুঝবো কি করে? আপনার তো অবশ্যই নিজেকে দিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন যে আপনি কতটুকু, কয়টা ভাইবা দিচ্ছেন, কয়টা চাকরি পরীক্ষায় টিকছেন। এটা যদি আপনি দেখেন নিজের, তাহলে আপনি বুঝবেন আপনার প্যাশন আছে কিনা। আপনি ব্যাড লাক হতে পারে অল্প 2-1টা পরীক্ষায়, যে আপনি 3-4টা পরীক্ষা দিলেন, 5টা পরীক্ষা দিলেন, 10টা পরীক্ষা দিলেন, কিংবা আপনি টিকলেন না, কিংবা আপনি কি করলেন, ভীষণ আপনি করে ফেলছেন একটু, ওটাকে কি বলে যে একদম শুরুর দিকে আছেন প্রিপারেশনে, তখন তো আপনি টিকবেন না, স্বাভাবিক। কিন্তু আপনার 2 বছর চাকরির প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, 3 বছর চাকরির পিছনে দৌড়াদৌড়ি করছেন, ছুটছেন বা পড়াশোনা করছেন, এখনো আপনি চিকতে পারতেছেন না ভাই, প্রিলি টিকতেছেন না, কিংবা রিটেন টিকতেছেন না, কিংবা ভাই বোর্ড পর্যন্ত পৌঁছাতে পারতেছেন না। তার মানে আপনার প্যাশনের ঘাটতি আছে ভাই। যদি প্যাশনের ঘাটতি থাকে তাহলে আপনার একটু ভাবা উচিত, নিজেকে একটু অ্যাসেসমেন্ট করা উচিত। নিজেকে তখন অ্যাসেসমেন্ট করবেন, বিশেষ করে এটা করবেন যাদের বয়স 29-30 এই জায়গা চলে গেছে। 32 বছর পর্যন্ত তো আমাদের বয়স সীমা। যাদের বয়স 29, আমি বলবো কমপক্ষে 29 পার হয়েছে, তারা একটু নিজেকে ভাই রিঅ্যাসেস করবেন যে আপনারা রিটেন কয়টা টিকতেছেন, ভাইবা দিতে পারতেছেন কয়টা। ভাইবা যদি দিতে পারেন বলবো এখনো থাকেন, আপনি লাইনে থাকেন, আপনি ভাই ভালো করবেন। কিন্তু 29-এর পরেও আপনি যদি দেখা যায় প্রিলি লিখতেছেন না, রিটার্ন দিতে পারতেছেন না, ভাই আপনি একটু রিঅ্যাসেস করেন নিজেকে। অথবা আপনি আপনার প্রিপারেশনের ঘাটতি আছে কোথায়, আপনি ভুলভাবে প্রিপারেশন নিচ্ছেন কিনা, এটা আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে, একটু রিঅ্যাসেস করতে হবে।
রাইট রাইট, মানে আমি প্রিপারেশন নিয়েই যাচ্ছি, মানে আমি মনে করতেছি আমার পেশন আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভিজিবিলিটি বা কোনো প্রমাণ নাই। তো তাইলে তো এটা আমার পেশন আছে বললেই হবো না, তাই বললেই হবে না? না। সো আমার আসলে অ্যাকচুয়ালি ভিজিবল লাগবে, সো এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। অবশ্যই, এবং এই জিনিসটা পরীক্ষা, মানে অ্যাকচুয়াল পরীক্ষায় প্রমাণ আসতে হবে। একেবারে। এবং অ্যাকচুয়াল পরীক্ষা যদি ভালো করি তাইলে হচ্ছে আমি কেন চান্স হচ্ছে না, আমার দুর্বল পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে। দুর্বল পয়েন্ট ফাইন্ড আউট করতে পারলে আমি কিন্তু গন্তব্যে যাওয়া ইজি হবে। আমরা তো চাকরির পরীক্ষা তো এখন প্রচুর মানুষ সেঞ্চুরি করে ফেলে চাকরির পরীক্ষা দিতে বসে 100, 150, 200 চাকরি পরীক্ষা দেওয়ার তো প্রচুর সুযোগ, প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু হচ্ছে, আপনি সবগুলো চাকরি পরীক্ষা দেন ভাই, হ্যাঁ। দিলে আপনি রিয়াল বুঝতে পারতেছেন না আপনি কয়টায় টিকতেছেন কয়টায় টিকতেছেন না। আমার অবস্থা আর আপনি কোথায়? 30 বছরেও একটাতেও টিকতেছেন না, তাহলে তো আপনার ভাই আসলেই ঘাটতি রয়েছে, আপনার প্যাশনে ঘাটতি রয়েছে, অথবা প্রিপারেশনের স্ট্র্যাটেজিতে সো রিঅ্যাসেস করতে হবে। যে কোনো এক জায়গায় আমাকে চেঞ্জ দেয় না, আমাকে হয় সামনে আগাইতে হবে, না বাদ দিতে হবে। দরকার হলে পথ চেঞ্জ করতে হবে। পথ চেঞ্জ করতে হবে, রাইট। এটা হওয়া উচিত। আচ্ছা, আর যারা হচ্ছে কি বলে যে বিসিএস এ এইভাবে শুরু করছে, সো দেখা গেছে যে অনেকে হচ্ছে পরবর্তীতে দেখা যায় আরো বিসিএস সহ আরো অন্য গ্রেড আছে, যেমন 17 থেকে 13 থেকে 20তম গ্রেড বা আরো ডাউন গ্রেডের আছে। সো অনেকে হয়তো টার্গেট হয়তো বড়গুলা, তো শুরুতে হয়তো অনেকের শুরুর বড়গুলা হয় না, কিন্তু ডাউন গ্রেড গুলা হয়েছে। সো তাদের কি আসলে পরবর্তীতে ফোকাস করা উচিত যে আমি যদি বিসিএস টার্গেট থাকে, লাইক নবম দশম গুলা তো দেখা যাচ্ছে যে হইলে সে অনেকটা স্যাটিসফাইড যে না ঠিক আছে বিসিএস টার্গেট আমি কাছাকাছি একটা আছি, সো আই এম ওকে হ্যাপি। আমি এখানে একটা প্রথম কথা বলবো, আমি ডাউনগ্রেড বা এই চাকরিগুলোকে আমি কিন্তু ছোট করতেছি না, এই চাকরিগুলা যেটা হলো, এই চাকরিগুলা প্রত্যেকটা চাকরি দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং নিজের জন্য। তো এখন একজন হতে পারে সে সে গ্রামে থাকতে চায়, গ্রামে যদি থাকতে চায় তার জন্য প্রাইমারি স্কুলের টিচার খুব ভালো অপশন, এছাড়া আর অপশনই নাই ভাই। এটা তো খুব সম্মানজনক জব, এবং গ্রামে মাস্টার বলে তাদেরকে, মাস্টার বলে তাকে আগে চা খাইতে দেয়, আগে বসতে দেয়। সো এইটা ভালো। এবং কিন্তু কথা হলো আপনার প্যাশনটা খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার ওই কথাটাই বলছি। এখন আপনি কথার কথা প্রাইমারি স্কুলে এই মুহূর্তে রেকমেন্ডেড হলেন, মানে চাকরিটা আপনার হলো, চাকরি হওয়ার পরে আপনার কিন্তু প্যাশন প্রাইমারি স্কুল ছিল না। আপনি চিন্তা করছেন কি যে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করবেন, সেন্ট্রাল ব্যাংকে যে চাকরি করবেন, তাহলে তো আপনি ওটা প্যাশন হলো সেন্ট্রাল ব্যাংক, তার মানে বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা দিবেন, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল পরীক্ষা দিবেন, এই পরীক্ষাগুলো আপনাকে দিতে হবে। তো এই পরীক্ষাগুলো, তার মানে আপনি ওই চাকরি করা অবস্থাতেও আপনার পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা চালায় যেতে হবে, তাহলে আপনি ওইখানে আর থামবেন না, ওখানে থামা যাবে না, আপনি প্রিপারেশন কন্টিনিউ করতে হবে। এবং প্রচুর আমরা যারা এই প্রিপারেশন নিতে দেখছি, যারা একসাথে চাকরি করতেছে, আবার আরেক জায়গা দিয়ে জব প্রিপারেশন নিচ্ছে এবং সফল হচ্ছে। প্রচুর সফলতার এরকম ঘটনা রয়েছে, প্রচুর অহরহ। মানে এবং এই ঘটনাই বেশি ঘটে যে যারা একটা চাকরি করছে, একটা চাকরি পাইছে, তারপরও সে থামে না এবং আরো প্রিপারেশন নিতেই থাকে, সেই পরিশ্রমের ফলটা সে পায়। আচ্ছা, তুই কিন্তু যখন বিসিএস প্রস্তুতি নিছস, সো তুই কিন্তু 2-3 বছর পরে নিছস, কিন্তু তোর আসলে একাডেমিক্যাল পড়াশোনার মধ্যে ছিলি না, বিসিএস এর যে অ্যাকচুয়াল পড়াশোনা, কিন্তু তোর যে লাইফ স্টাইল বা যে তোর মানে যে ইকোসিস্টেমটা, সেটা কাইন্ড অফ ছিল যে বিসিএস কেন্দ্রিক যে পড়াশোনার জন্য প্রস্তুতি নেওয়া উচিত সেই কেন্দ্রিক, লাইক তুই পত্রিকা পড়তি বা বিভিন্ন রকমের নিউজ পড়তি বা বই পড়তি, যেগুলো হচ্ছে বিসিএস এর কোনো না কোনো ভাবে তোর কানেক্টেড হয়েছে, রাইট? তো এখন এমন তো অনেক মানুষ আছে যারা এইগুলা করে নাই, কিন্তু সে অন্য কোনো কাজে মনোযোগ ছিল, জব বা এনিথিং এলস। সো এখন সেই ব্যক্তি যদি চিন্তা করে মানে তার গ্রাজুয়েশনের 3 বছর বা 4 বছর পরে যে আমি বিসিএস দিব, তো সেই ব্যক্তির কি আসলে ডিসিশনে আসা উচিত? আর যদি আসেও, সে আসলে কিভাবে এটা কভারেজ করবে? প্রথম কথা হলো, এই যে 3 বছর তার চলে গেছে অনার্সের পরে, কিংবা সে অনেক দেরিতে প্রিপারেশন নেওয়া শুরু করছে, তাকেও আসতে হবে। আমি ওই একটা কথা বারবার বলছি, প্যাশন যদি তার থাকে, তার মনে থেকে যদি তার বিশ্বাসটা আসে, মনে হয় যে না আমার এটা করতেই হবে, আমি এটা মন থেকে খুব করে চাই, তাহলেই কেবলমাত্র সে বিসিএস প্রিপারেশন নিতে আসবে। এবার হইলো সে যে আগে নেয় নাই, পত্রিকাও পড়ে নাই, পত্রিকার প্রতিও আগ্রহ নাই, তাইলে সে প্রিপারেশন নিবে কিনা? ভাই তার তো সমস্যা নাই, আমি তো বলছি যে 8-9 মাসের ভালো, 8 মাস একটা ভালো সময়। যদি ফুল টাইম সে পড়ায়, ওই টেবিলে বসে থাকে, সে ওই সব কিছু কভার করতে পারবে। এবং সে কি করবে, প্রতিদিন তখন থেকে পত্রিকা পড়া শুরু করবে। এবং পত্রিকা সে যখন পড়বে, পত্রিকা পড়লে টানা সে যখন 2-3 মাস পত্রিকা পড়ে ফেলবে, মতামত পাতা, আন্তর্জাতিক পাতা এবং গুরুত্বপূর্ণ আর জায়গাগুলা, তাহলে সে কি দেখবে, সে অলরেডি যে আগের সে পুরা সাম্প্রতিক বিষয়ে 2-3 মাসের মধ্যেই সে ইউজ টু হয়ে যাবে। সে তখন মনে হবে যে না, এই বিষয়গুলোতে আমি জানি।
অন্তত 2-3 মাস পড়লে এই ঘটনাটা ঘটবে, সে একদম বুঝে ফেলবে, কারেন্ট ট্রেন্ডটা ধরতে পারবে সে। সো আমি বলবো যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আগে পত্রিকা পড়েন নাই কোনো সমস্যা নেই, আপনি জাস্ট শুরু এই নিয়তটা করেন যে আমি 8 মাস 9 মাস একদম ফুল টাইম ফোকাসড একদম পড়াশোনা করব, একদম পুরা দমে ফুল রিদমে। তাইলে আপনি আপনার যেটা হবে, আপনি এর মধ্যেই একদম পত্রিকা সহ সাম্প্রতিক সব বিষয়গুলি সম্পর্কে একটা ভালো ধারণা আপনি পেয়ে যাবেন। এবং এর জন্য 2-1টা ব্যাপার আমি যদি একটু উল্লেখ করি, 2-1টা আন্তর্জাতিক বই আছে পড়তে। আমি যেমন বিশ্ব রাজনীতির 100 বছর এই বইটা পড়ছি, একদিনে শেষ করে দিছি, একটা বই, তারেক শামসুর রহমানের বই। তো এই যে তারেক শামসুর রহমান স্যারের এই বইটা খুব বই পড়তে লাগে ভাই, আমার একদিন লাগছে, আপনার নয় 2 দিন লাগবে না, সর্বোচ্চ 3 দিন লাগবে। কিন্তু আমি যেটা বললাম প্যাশন নিয়ে দেখা হলো, আপনারাও একদিনে পারবেন। তো এখন কি হইলো, এই যে বইটা পড়তে তো বেশি টাইম লাগলো না, তাহলে কি করলো সে, এই গত পুরা শতাব্দীর গত 100 বছরের মানে 20 শতাব্দীর 20th সেঞ্চুরির পুরা হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রির একটা সামারি সে জানলো। তো হয়ে গেল, এর জন্য তো সে আগে থেকেই ছোট শৈশব থেকেই তার একদম পত্রিকা পড়ার তো দরকার হইলো না। সো আমি বলবো যারা পত্রিকা পড়েন নাই বা এই ট্রেন্ডে নাই, সমস্যা নাই, আপনি যদি ফিল করেন যে এটা আপনি চান, মন থেকে চান, মানে আপনারে যতই বাধা দিক আপনি সেটা ডিঙাবেন, মানে হিমালয় জয় করার মতো একটা যদি মনে একটা আপনি সেই সাহসটা পান, সেই রকমের এনার্জি পান, সেইটা ধারণ করেন বুকে, তাহলে আপনি চলে আসেন এবং আপনি 1 বছর ভালো মতো প্রিপারেশন আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটু ফ্যাক্ট আছে, লাইক 8-9 মাস বা 1 বছর যদি আমি সময়টাকে হিসাব করি, তো এটা তো পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করা Vary উচিত করে। না? লাইক কেউ হয়তো দেখা গেছে যে আমরা যে একটু আগে ডিসকাশনে যেরকম বলছি, কেউ ম্যাথে দুর্বল, কেউ ইংলিশে দুর্বল, আবার কেউ দেখা যায় একাডেমিকে খুব ভালো সবসময় ছিল। সো সেই ব্যক্তি হয়তো অন্য যে কাজই করুক, সে আসলে দেখা যায় খুব দ্রুত ক্যাপচার করে সে দ্রুত কাভার করতে পারবে। আবার অনেকে যেহেতু হচ্ছে সে একাডেমিক্যাল সবসময় ভাবে একটু উইক ছিল বা সে মানে ফোকাস করে নাই, তো তার জন্য তো সময়টা একটু বেশিও লাগতে পারে, তার মানে এটা একটু ভেরি করতে পারে, right? অবশ্যই কিছু তো ভ্যারি করবে, অল্প কিছু ভ্যারি করবে। এবং আরেকটা ব্যাপার, এই যে আপনি তুই একটা কথা বলি, সেটা হলো যে ফোকাস ছিল না, তো সে তো ফোকাস ছিল না, Right. যখনই ফোকাস করবে সে পারবে। Right. আবার যে একাডেমিক ভালো হয়তো সাধারণ জ্ঞান বাংলা আন্তর্জাতিক পড়ে নাই, কথার কথা সে সিভিল ইঞ্জিনিয়ারিং খুব ভালো পড়াশোনা করছে, সে পড়াশোনা ভালো ভালো মানে কি, ও ভালো পরিশ্রম করছে, ভালো ফল পাইছে, ও একই পরিশ্রম এখানে এসে করুক, ফুল টাইম প্রিপারেশনের প্রস্তুতি নিলে সে এখানে একটা ভালো গোল দিয়ে দিবে, ভালো করতে পারবে। রাইট, রাইট। আচ্ছা, তো এখন আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, তোর আসলে বিসিএস দেওয়ার পিছনে মোটিভেশন কি ছিল? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে মোটিভেশন তো লাগবেই একটা। আমি একটা জায়গায় একটা লক্ষ্যে পৌঁছাতে চাই, একটা মোটিভেশন লাগবে, যেটা আমাকে সারা মানে পথ চলতে সবসময় মনে করাবে যে না, এই জিনিসটা আমার লাগবে। কেন লাগবে? একজন এক এক জিনিসের জন্য চায়। আমার যে জায়গাটা ছিল, আমি দেখছি যে আমার সোশ্যাল রিকগনাইজেশন আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমার জন্য খুব জরুরি, আমি ফিল করছি। তো আমি কি চাই? আমি সোশ্যাল রিকগনাইজেশন চাই, কিছু চাই না। আর আমি স্যালারি চাই না অনেক বেশি, অনেক হ্যান্ডসাম স্যালারি। আমি তো চাকরি করতাম, ভালো একটা হ্যান্ডসাম স্যালারি দিয়ে চাকরি করতাম, তো আমি তো সেইটা চাই না। তো এখন যেটা চাইছি সেটা হলো সোশ্যাল রিকগনাইজেশন। এবং এটা আমার মনে হয় যে একটা বড় অংশ যারা চাকরি প্রিপারেশন নিতে আসে, তাদের একটা বড় অংশ এই সামাজিক মর্যাদাটা খুবই গুরুত্ব দেয়। যদিও আরও অনেক কিছু অনেকেই আমরা জানি, বিসিএস ক্যাডারদের সম্পর্কে নানান রকমের কথা রয়েছে, তবে আমি বিশ্বাস করি যে সোশ্যাল রিকগনাইজেশন বেশিরভাগ মানুষই চায়। এবং আমি সেটা একদম মনে প্রাণে ধারণ করে যে আমার এই সোশ্যাল রিকগনাইজেশন লাগবে, এটা কোন চাকরিতে আছে, হ্যাঁ বাংলাদেশের পার্সপেক্টিভে বিসিএস জব লাগবে। তো সেই জায়গা থেকেই আমি পুরো সময় জুড়ে আমার পথ চলা এই জার্নিটা, বিসিএস জার্নিতে, এইটা আমার জন্য খুবই বড় একটা মোটিভেশন ছিল যে এটা আমার লাগবে। আচ্ছা, ঠিক আছে, তো তোকে আমি শেষ প্রশ্ন করি আজকের পডকাস্টের। তুই যদি নতুনদের, যারা নতুন করে বিসিএস বা সরকারি জব শুরু করবে, তাদের জন্য উদ্দেশ্যে কোনো বার্তা থাকলে একটু বল। এখন নতুন করে যারা জব প্রিপারেশন শুরু করবে, প্রথম কাজই হবে, যদি সে ওই অনার্স স্টুডেন্ট হয়, তাদের জন্য আমি বলছি যে একাডেমিক পড়াশোনাকে প্রায়োরিটি দিয়ে বাকি বাড়তি যে সময়টা থাকবে সে এক্স কোশ্চেন পড়বে, এবং এক্স কোশ্চেনগুলো পড়লেই হবে, এবং পত্রিকার সাথে কানেক্টেড থাকবে, বা ইংরেজি ফ্লুয়েন্সি নিয়ে, ইংরেজি স্পোকেন নিয়ে একটু কাজ করবে। আর যারা অনার্স লাইফ পার করে ফেলছে অলরেডি, তাদের জন্য ব্যাপার হলো আপনি বিসিএস এর কথাই আমি প্রথম ফোকাস করব। বিসিএস এর ফুল সিলেবাসটা পড়বেন, এরপর এক্স কোশ্চেনগুলো পড়ে আপনি পুরো দমে টেবিলে বসে যাবেন যে এই বিষয়গুলো আমার পড়া দরকার। 4টা বই 4বার পড়ার চেয়ে একটা বই 4বার পড়া অনেক ভালো, এবং অনেক ভালো করবে ওই ছেলেটাই যে একটা বই 4বার পড়ছে। সো আমি বলবো প্রত্যেক বিষয়ের একটা করে বই টেবিলে রাখবেন, এবং ওই বইটা পুরাটা সিলেবাসটা জেনে যে কোনটা বেশি প্রায়োরিটি, ওইটাতে বেশি সময় দিবেন বা ওইটা আগে পড়বেন, এইভাবে পুরাটা কভার করে ফেলবেন, ইনশাল্লাহ আপনি খুব ভালো করবেন। ধন্যবাদ ইমরান।
আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে এখন একটু পুরা জিনিসটা যদি আমি সামারাইজ করে বলি, মানে আমাদের যেটা ছিল, যে মূল বিষয় হচ্ছে আসলে বিসিএস দিতে আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনার প্যাশনটা দেখতে হবে। আপনি যদি প্যাশনেট হন যে না আমি আসলে বিসিএস দিব, আমি একটা নির্দিষ্ট সময় পরে বিসিএস এ যাব বা একটা সরকারি জবে যাব, দেন ইউ ক্যান ফিক ইট। আর যদি মনে হয় যে না আমি আসলে বিসিএস না আমি অন্যদিকে মুভ করব, সেটা অবশ্যই আগে জাস্টিফাই করতে হবে যে আমি যেটা করতেছি সেটা রাইট কিনা। হয়তো ইনস্ট্যান্ট জাস্টিফাই করা সম্ভব না, আমি হয়তো কিছু পরীক্ষা দিলাম, রিয়েল পরীক্ষা দিলাম বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিলাম বা প্রস্তুতি নেওয়া শুরু করলাম, দেখলাম যে এটা আমার সাথে যায় কিনা। কিছু সময় হয়তো জাস্টিফিকেশনে ওয়াস্ট হইতে পারে, নষ্ট হইতে পারে। তো সেই সময়টা যদি নষ্ট হয়ও, কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে যে না আমি আসলে রাইট পথে যাচ্ছি কিনা। কারণ সব পথ সবার জন্য রাইট না, আবার সবার গোল একই হওয়া উচিত না, দুনিয়ার মধ্যে ভেরিয়েশন আছে। আর যদি আপনার রাইট পাথ এটাই হয়, প্যাশন এটাই হয়, তাই আমরা যেটা ডিসকাশন করলাম, আপনার আসলে প্রথম যেভাবে শুরু করা উচিত সেটা হবে আপনি প্রথমত দেখবেন যে হচ্ছে আমি কি হচ্ছে যেই অ্যানালাইসিসটা, যেই পরীক্ষা দিকে যাচ্ছে, সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, বা যে কোনো ডেটা এন্ট্রি পজিশন হইতে পারে, সেটা যে কোনো পজিশনের আমার আগে অ্যানালাইসিসটা দেখতে হবে যে আমি অ্যানালাইসিস থেকে কোথায় কোন জায়গা থেকে কোশ্চেন কীরকম আসে, কীরকম ভেরিয়েশন আসে বা কীরকম ডিফিকাল্টি আসে। সেম প্যাটার্নটা যখন আপনি বুঝতে পারবেন, সেখান থেকে আপনি আবার বিভিন্ন রকমের পরীক্ষা দিবেন। অনেক বেশি পরীক্ষা দেওয়ার ফলে যেটা হবে, অনলাইনে হোক অফলাইনে হোক, আপনি কিন্তু নিজের পয়েন্টটা বুঝতে পারবেন যে আমি কোথায় দুর্বল, এটা আইডেন্টিফাই করা লাগবে। পরীক্ষা দিয়ে গেলে হবে না, পরীক্ষার মার্কস পেলে হবে না, মার্কস থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি এইখানে দুর্বল। যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যেখানে দুর্বল, সেগুলো অনেকগুলো হইতে পারে। এখন সেই দুর্বল পয়েন্টগুলোর সাথে কানেক্ট করবেন যেই পরীক্ষা আপনার টার্গেট, সেই পরীক্ষার সাথে আপনার রিলেশন কি, মানে আপনার 10টা দুর্বল পয়েন্ট বা 20টা দুর্বল পয়েন্ট হইতে পারে, আবার আপনার গুরুত্বপূর্ণ টপিক কিনা সেটা, আপনি যে পরীক্ষা টার্গেট, যদি সেই ডটটা মিলে যায়, সেখান থেকে আপনি তখন ওই দুর্বল পয়েন্টটাকে আপনি স্ট্রং পয়েন্ট পরিণত করবেন, এটা হবে আপনার টার্গেট। তাহলে আপনার এভাবেই দুর্বল পয়েন্টগুলো স্ট্রং হবে। আবার এর ভিত্তিতে এভাবে খেয়াল রাখতে হবে যেন আমার স্ট্রং পয়েন্টটা কখনো দুর্বল না হয়ে যায়, সেক্ষেত্রে স্ট্রং পয়েন্ট আবার ধরে রাখতে হবে। দুইটা ব্যালেন্স করে আপনাকে নেক্সট মুভ দিতে হবে। এভাবে আপনি যখন প্রস্তুতি নেবেন, আপনার টপিক ওয়াইজ আপনার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আপনার যদি কোনো প্রশ্ন, যে আমি যে অনেক প্রস্তুতি নিলাম ঠিক আছে, আমি তো এখন কনফিউশন হয়ে যাই, তো কনফিউশন দূর করার জন্য আপনি কিন্তু যেই প্রশ্নগুলো বেশি ভুলে যান সেগুলো আপনি বারবার রিপিট করা দরকার। এখন এটা আমাদের স্মার্ট 6 অ্যাপের মধ্যে এই পুরো আমি যে প্ল্যানটা বললাম, পুরোটা আমাদের সিস্টেমে অর্গানাইজ করা আছে, ফুল রোড ম্যাপ সহ। তো আপনি যেভাবে প্রস্তুতি নেন একটা লং টার্ম বেফি, এটা আপনাকে ফুল কেরিয়ার পাতে হেল্প করবে, যাতে আপনি হচ্ছে আপনার গন্তব্যে সঠিকভাবে পৌঁছাইতে পারেন। সো এই ছিল আমার পক্ষ থেকে। আশা করি সবাই নিজের প্যাশনটাকে খেয়াল রাখবেন। প্যাশন যদি ঠিক থাকে এবং আপনি এটা জাস্টিফাই করবেন, ইটস ওকে, দেন আপনার পথটা অতিবাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।